মায়াকে উঁচু করে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করায়। আলমারির ভেতর থেকে মায়ের বোরকা হিজাব নেকাব বের করে দেয় আলফি নিজেই। বোরকাটা পরিয়েও দেয় নিজেই। টিস্যু বক্স থেকে আবার টিস্যু এনে মায়ের সারা মুখ মুছিয়ে দেয়। মায়া হিজাব বাঁধতে শুরু করে। আলফি আলমারি থেকে নিজের শার্ট প্যান্ট বের করে পরে নেয়। দুজন একসাথেই তৈরি হয়। মায়ের ফোন, পাসপোর্ট, ভিসা, টিকিট আলভি মায়ের হ্যান্ডব্যাগে ভরে দেয়। মায়াকে এক হাতে জড়িয়ে ধরে রুম থেকে বের হয়। ঘাড় ঘুরিয়ে রুমের ভেতরে তাকায় মায়া। 3 মাস এই রুমে ছিল আলভির সাথে রুমের প্রতিও ভীষণ মায়া জমে গেছে। টুপটাপ আবারও চোখের পানি গড়িয়ে পড়ে। হাতে থাকা টিস্যু পেপার দিয়ে চোখের পানি মুছতে মুছতে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে কেয়ারটেকার দুজন, শুভ আর শুভর ফ্যামিলি ওদের অপেক্ষায় বসে আছে। সবাই একসাথে বাড়ির বাহিরে বেরিয়ে আসে। কেয়ারটেকার দুজন আর শুভর বউ বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আলফির সাথে কারে উঠে বসে মায়া। শুভ ড্রাইভিং সিটে বসে। মায়া আরেকবার বাড়িটার দিকে তাকায়। নিজের বাড়ি থেকে বের হওয়ার সময় যেমন কান্না আসছিল, এখনও তেমন কান্না আসছে। ওদের দুজনের সবচেয়ে সুন্দর একান্ত সময়গুলো কেটেছে এই বাড়িতে। দুজনের ভালোবাসা খুনসুটিগুলো স্মৃতি হয়ে যাবে এখন। কার স্টার্ট দিয়ে ছুটে চলে এয়ারপোর্টের দিকে। 1 ঘন্টা সময় লাগবে এয়ারপোর্টে পৌঁছাতে। আলভি এক হাতে মায়াকে নিজের বুকের সাথে মিশিয়ে রাখে। মায়া এক হাতে আলভির কোমর পেঁচিয়ে ধরে, অন্য হাতে আলভির হাত শক্ত করে ধরে রাখে। আলভি একটু পরপর মায়ের মাথায় চুমু খায়, গাল ঠেকিয়ে রাখে। মায়া এখন আর কাঁদছে না, চুপচাপ আলভির বুকে ঘাপটি মেরে আছে। এয়ারপোর্টে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে। ইমিগ্রেশনের জন্য এখন ভেতরে আগাতে হবে। মায়া আলভিকে ছাড়ছে না। শক্ত করে যে জড়িয়ে ধরেছে তো ধরেছেই, কোনোভাবেই ছাড়ছে না। ইমিগ্রেশনের সময় ঘনিয়ে আসছে। সবাই এগিয়ে যাচ্ছে ভেতরের দিকে। আলভি মায়ের মাথায় হাত বুলিয়ে থেমে থেমে বলে, মায়াপরি, শান্ত হও, দেরি হয়ে যাচ্ছে, ভেতরে যেতে হবে। 3 মাসই তো, দেখবে চোখের পলকে পেরিয়ে গেছে। শান্ত হও আর ভেতরে যাও। মায়ের দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমার এখনই দম বন্ধ হয়ে আসছে। তোমাকে ছাড়া 3 মাস আমি কিভাবে থাকবো? বাড়িতে সবাই আছে তো, ভার্সিটি যাওয়া আসা করবে, কোথায় দিয়ে দিন পেরিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। অনেক বোঝানোর পর আলভিকে ছেড়ে দেয় মায়া। প্যান্টের পকেট থেকে টিস্যু পেপার বের করে মায়ের নেকাব একটু তুলে চোখ গাল মুছিয়ে দেয় আলভি। নতুন টিস্যু পেপার মায়ের হাতে দেয়। হ্যান্ডব্যাগ ব্যাগ থেকে মায়ের পাসপোর্ট, ভিসা, টিকিট বের করে মায়ের হাতে দেয়। হ্যান্ডব্যাগটা নিজেই মায়ের কাঁধে ঝুলিয়ে দেয়। ট্রলি মায়ের হাতে ধরিয়ে দিয়ে ভেতরের দিকে পাঠিয়ে দেয়। এগিয়ে যেতে যেতে বেশ কয়েকবার পেছনে ফিরে তাকায় মায়া। আলভি মুখে মাস্ক আর চোখে সানগ্লাস পরে ওর দিকে তাকিয়ে আছে। দুদিনের দুজনের দৃষ্টি সীমানার বাহিরে চলে যায়। 8টার পর আলভি চোখ মুছতে মুছতে এয়ারপোর্টের ভেতর থেকে বেরিয়ে আসে। পার্কিংয়ে দাঁড়িয়ে আছে শুভ। শুভকে দেখে সানগ্লাস আবার পরে নেয় আলভি। শুভ কারের ডোর খুলে দেয়। আলভি মুখে কিছু না বলে হাত দিয়ে পেছনের ডোর খুলে দিতে বলে। শুভ পেছনে ডোর খুলে দিতে কোনো কথা না বলে সোজা কারে উঠে বসে আলভি। শুভ নিজেও কিছু না বলে ড্রাইভিং সিটে বসে কার স্টার্ট দেয়। আলভি মাহিরের ফোনে মেসেজ পাঠিয়ে দেয়। মায়ার ফ্লাইট টেক অফ করেছে। প্লেন ফ্লাই করার পরেই আলভি এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসেছে। যতক্ষণ মায়া এই দেশের মাটিতে ছিল ততক্ষণ আলভি আগের মতোই দাঁড়িয়েছিল। প্লেন ফ্লাই করার পরেই বাহিরে বেরিয়ে এসেছে। কার গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। আলভি কার থেকে নেমে সোজা বাড়ির ভেতর প্রবেশ করে। কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে এসে ডোর লক করে দেয়। মায়াহীন রুমের চারোদিকে নজর বুলিয়ে হাঁটু মেরে বসে পড়ে ফ্লোরে। এতক্ষণ ধরে আটকে রাখা কান্না এখন আর কোনোভাবেই আটকে রাখতে পারে না। মায়ের নাম ধরে ডাকতে ডাকতে 2 হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে ওঠে। আজকের মতো এত কষ্ট এই জীবনে বোধহয় আর অনুভব হয়নি। এত কষ্ট হচ্ছে যে ওর জান বেরিয়ে যেতে চাইছে। ভেতরটা ফেটে যাচ্ছে। অনেক কষ্টে এতক্ষণ নিজেকে শান্ত রেখেছিল শুভর সামনে। দুপুর 1টার পর নিজের পরিবারের সাথে দেখা হয় মায়ের। মাহিদ, আলতাফ মাহমুদ, আহনাফ মাহমুদ এসেছে মায়াকে নেয়ার জন্য। মায়া এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। কেমন আছে জিজ্ঞেস করে। কুশল বিনিময় শেষ হতেই মাহিরের ফোনে রিং বেজে ওঠে। আলভি ভিডিও কল করেছে। মাহির কল রিসিভ করে ফোন মুখের সামনে ধরে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে আলভির শুকনো মলিন মুখ। আলভি বলে, মায়া পৌঁছেছে? হ্যাঁ, মাত্র আসলো আমাদের চাচেম। ওর কাছে দাও। মায়ের কাছে ফোন দেয় মাহির। মায়া ফোনের স্ক্রিনে তাকিয়ে আলভির শুকনো মলিন চেহারা দেখতে পায়। মায়ের চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে যায়। আলভি মায়ের চোখ দুটো দেখেই বুঝতে পারছে একটু আগেও মায়া কেঁদেছে, এখন আবার কেঁদে দেবে। আলভি জড়ানো গলায় বলে, কেমন আছো?
মায়া কিছু না বলে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। আলভি আবার বলে, খারাপ লাগছে? মায়া একটা কথা বলতে পারে না, শুধু দুদিকে মাথা নাড়ায়। খারাপ লাগছে না। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে কেঁদে ওঠে মায়া। আলভি কল কেটে দেয়। মাহির বোনের হাত থেকে ফোন নিয়ে এক হাতে বোনকে আগলে ধরে এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য আগায়, সাথে বাকি 3 জন আগায়। আলভি মেসেজ পাঠিয়েছে, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে মাকে কল করতে বলেছে। আলভি বেড থেকে নেমে দাঁড়ায়। সারা রাত ঘুমোতে পারেনি। চোখ বন্ধ করলেই এয়ারপোর্টের দৃশ্যটুকু চোখের সামনে ভেসে উঠেছে। এতদিনের কাটানো স্মৃতিগুলো ভেসে উঠছে। গা ম্যাজম্যাজ করছে এক রাতে। একটু ভালো লাগছে না। মায়ের কান্না দেখে ওরও কান্না আসছে। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বসেছিল এতক্ষণ। শুভ আসে আলফির রুমে। আজকে একটু দ্রুত অফিসে যেতে হবে। শুভ আলফির অফিসের ব্যাগ হাতে নিয়ে আলফির সাথে রুম থেকে বেরিয়ে যায় অফিসে যাওয়ার জন্য। মায়েদের বাড়ির মেন গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে কার। সিঁড়ির উপর মেহবুবা মেহের দাঁড়িয়ে আছেন মেয়ের অপেক্ষায়। কার ভেতরে প্রবেশ করতে দেখে সিঁড়ি থেকে নিচে নেমে আসেন। একে একে সবাই বেরিয়ে আসে কারের ভেতর থেকে। মায়া মাকে দেখে দ্রুত এসে জড়িয়ে ধরে। কারের শব্দ পেয়ে বাড়ির ভেতর থেকে বাকিরাও বেরিয়ে আসে। বাহিরে দাঁড়িয়ে সকলের সাথে কথা বলে। মান্তাসাকে কোলে তুলে নিয়ে সকলের সাথে ভেতরে প্রবেশ করে মায়া। সোফায় এসে বসে সবাই। মায়া আক্তার মায়ের জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। শরবত খেয়ে সকলের সাথে আরও কিছুটা সময় কাটিয়ে রুমের দিকে এগিয়ে যায়। রুমে এসে বোরকা হিজাব খুলে শুয়ে পড়ে বেডে। ভীষণ ক্লান্ত লাগছে এখন। মেহবুবা মেহের মায়াকে ডেকে বলেন, ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে থাক। ভালো লাগছে না আম্মু, পরে খাবো। তোমরা সবাই খেয়ে ওঠো। তোকে রেখে কেউ খাবে? তুই উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য রুমে খাবার নিয়ে আসছি। ক্লান্ত মায়া উল্টো পাশ ফিরে শুয়ে বলে। 1 ঘন্টা পর নিচে যাব, এখন একটু শুয়ে থাকি। মেহবুবা মেহের বসে রইলেন মেয়ের পাশে। হাত বাড়িয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। মায়ের ফোন বেজে ওঠে। মেহবুবা মেহের মায়ের ব্যাগ থেকে ফোন বের করে দেখেন আলভি হোয়াটসঅ্যাপে কল করেছে। ফোন মায়ের হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে যান। মায়ের কল রিসিভ করে। দুজনের মুখ শুকনো মলিন। কেউ কোনো কথা না বলে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। মায়ের চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। অল্প কিছু সময় পার হতেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। আলভি ফোনের স্ক্রিনে হাত বোলায়, কিন্তু মায়াকে ছুঁতে পারে না, আর না পারে মায়ের চোখের পানিগুলো মুছিয়ে দিতে। আলভির চোখ বেয়েও পানি গড়িয়ে পড়ে। টেবিলের উপর ফোন রেখে টিস্যু দিয়ে দ্রুত চোখের পানি মুছে নেয়। লম্বা লম্বা শ্বাস টেনে নিয়ে পানি খায়। তারপর আবার ফোনে মুখের সামনে ধরে। মায়ের কান্না বেড়ে গেছে। আলভি নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, একা একা না থেকে সকলের মাঝে বসে থাকো, তাহলে ভালো লাগবে। মায়া বলে না কিছু। শোয়া থেকে ওঠো, উঠে ফ্রেশ হয়ে খাবার খাও, খেয়ে সকলের সাথে সময় কাটাও। এভাবে একা একা থাকলে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাবে। মায়া তবুও কিছু বলে না। আলভি টিস্যু দিয়ে আবার চোখ মুছে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। আমার মিটিং আছে, পরে কল করবো আবার। উঠে ফ্রেশ হয়ে খাবার খাও, আবার কল করে যেন না দেখি এভাবে শুয়ে আছো একা একা। যাও মায়াপুরি, কাঁদে না আর। তুমি কাঁদলে কিন্তু আমি কেঁদে দেবো। পুরো ফ্যামিলিকে কাছে পেয়েও কাঁদছো, আর আমি এখানে একা একা থেকেও কাঁদছি না। মায়া কান্না গেলে থেমে থেমে বলে, কাঁদছো না? তাহলে চোখ মুখ এমন কেন? বউয়ের কান্না দেখে কি আমি হাসবো? 24 ঘন্টাও হয়নি তোমার কাছ থেকে এসছে। আমার মনে হচ্ছে কয়েক বছর ধরে তোমার কাছ থেকে দূরে রয়েছি। সকলের কাছে গিয়ে বসো, তাহলে আর এমন মনে হবে না। রাখছি, মিটিং শেষ করে কল করবো আবার। আলভি কল কেটে দেয়। মায়া ফোনের ওয়ালপেপারে থাকা আলভির ফটোর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। আবার কেমন দম বন্ধ হয়ে আসছে, অস্থির লাগছে। বারবার আলভির কাছে ফিরে যেতে ইচ্ছে করছে। প্রিয় মানুষের কাছ থেকে দূরে থাকা এত কষ্টদায়ক কেন? শাওনি ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। মায়া ওকে দেখে সবাই ওর দিকে তাকায়। ওর জন্য এখনও না খেয়ে বসে আছে সবাই। সকলের সাথে ডাইনিং টেবিলে খাবার খেতে বসে মায়া। খাবার মুখে দেওয়ার সময় মনে পড়ে আলভি সকালে খেয়েছে। জিজ্ঞেস তো করলো না খেয়েছে নাকি। খায়নি বোধহয়। খেলে চোখ মুখ অমন শুকনো শুকনো লাগতো না। মায়ের গলা দিয়ে আর খাবার নামতে চায় না। মেহবুবা মেহের মায়ের মাথায় হাত বুলিয়ে বলেন, রান্না ভালো হয়নি? মায়া ভাত মুখে পড়ে বলে, না, রান্না মজা হয়েছে। খাচ্ছিস না কেন তাহলে? এত রাস্তা জার্নি করেছি তো, তাই ভালো লাগছে না। ঘুম পাচ্ছে এখন, সারা রাত ঘুমোতে পারিনি।
খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমা, তাহলে ভালো লাগবে। হুম। প্লেটের অর্ধেক খাবার খেয়ে আর খায় না মায়া। হাত ধুয়ে পানি খেয়ে সোফা এসে বসে মান্তাসার পাশে। মান্তাসা মাংস খাচ্ছে ছোট ছোট দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে। হাতে মুঠোয় থাকা মাংসের টুকরো মায়ের মুখের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কাউ। আমি তো খেয়ে আসলাম, তুমিও খাও। তুমি খাও এখন। তো আব্বু কই? নিয়ে তো নি। তোমার ছোট আব্বু কদিন পর আসবে। কেন? ছোট আব্বুর কাজ আছে যে, তাই। তো আব্বুর কথা মনে পড়ে। কথাগুলো শেষ হতেই মান্তাসার চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে যায়। মায়া কোলে তুলে বুকে জড়িয়ে ধরে মান্তাসাকে। সঞ্জিদা বলে, ভাইয়ার কথা বলতে গিয়েই ওই কয়েকদিন কেঁদে ভাসিয়েছে, এখনও বলতে বলতে কেঁদে দেয়। এখন তোমার ভাইয়ার কাছে গেলেও বারবার বলে, আম্মু ছোট আব্বুর কাছে যাব, আমাকে ছোট আব্বুর কাছে নিয়ে চলো। তোমাকে এতবার মনে করে না যতবার ভাইয়ার কথা মনে করে কাঁদে। মায়া মনে মনে বলে, ও জাদু জানে ভাবি, কিভাবে নিজের মায়ায় আটকে রাখতে হয় খুব ভালো করেই জানে। ওর চোখে মুখে জাদু আছে, ও পুরোটাই জাদু। তারপর মুখ ফুটে বলে, তাই তো দেখেছি এতদিন কল করলেই ছোট আব্বুর কাছে দাও, ছোট আব্বুর কাছে দাও, ছোট আব্বুর কাছে দাও। কথা কথা বলতে বলতেই কেঁদে দিত কোলে যাওয়ার জন্য, অথচ আমার সাথে 2 মিনিট কথা বলেনি। নাহার বেগম খাওয়া শেষ করে এসে মায়ের পাশে বসতে বসতে বলেন, আমার নাতির আদর সোহাগ খেতে খেতে দেখছি মোটা হয়ে গেছিস। দাদির কথা শুনে লজ্জা পায় মায়া, তবু দমে না গিয়ে বলে, তোমার নাতির আদর সোহাগ খেয়ে মোটা হয়নি দাদু, তোমার নাতির টাকায় খেয়ে খেয়ে মোটা হয়েছি। আমার নাতির টাকায় তাহলে বরকত আছে, এত কাল খেয়ে তো মোটা হোসনি, নাতির টাকায় খেয়ে মোটা হয়ে গেছিস। গতকালও মোটাই ছিলাম আমি, আগের চেয়ে মাত্র 3 কেজি ওজন বেড়েছে। জার্মানি থেকে আসার পর প্রথম রাত মায়ের সাথে ঘুমিয়েছিল মায়া। মেহবুবা মেহের মায়ের কাছে এসে ঘুমিয়েছিলেন। মেয়ের মন খারাপ, রাতে না ঘুমিয়ে যদি কাঁদে তাই মেয়ের সাথে শুয়েছিলেন। কিন্তু ক্লান্ত থাকায় এক ঘুমেই রাত পার হয়ে গিয়েছিল মায়ের। তারপর থেকে গত রাতগুলো মায়া একাই থেকেছে। রাতে আলফিকে পাশে না পেয়ে বারবার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে মাঝরাতে বালিশে মুখ গুজে গুমড়ে গুমড়ে কেঁদেছে আলফির জন্য। আলফিকে এত বেশি মিস করে যে ভাষায় প্রকাশ করা যাবে না। পরিবারের সকলের সাথে থেকেও আলভিকে 1 মিনিটের জন্য ভুলতে পারে না। আলভিকে ঠিক কতটা মিস করে মায়া নিজেও বুঝতে পারে না। আলভিকে ছাড়া রাতটা সবচেয়ে কঠিন লাগে মায়ের কাছে। এই রাত কেন আসে? মায়া খাওয়া দাওয়া সেরে 10টায় আলফি রুমে চলে আসে, যেটা এখন ওর রুম। ডোর লক করে রুমের চারদিকে নজর বোলায়, কোথাও নেই আলফি। ভেঙে চুরে আবার কান্না আসছে। যতবার খালি রুমে আসে ততবার কান্না চলে আসে। আলফি বোধহয় ওর মতোই খালি রুমে একা একা ছটফট করে। চার্জ থেকে ফোন খুলে ফোন অন করে, তখনই আলফি সাথে সাথে কথা বলতে বলতে ফোন বন্ধ হয়ে গিয়েছিল। আলভিকে কল করার সাথে সাথে রিসিভ হয়। আলভি বোধহয় কল করতে নিয়েছিল। একে অপরকে দেখে দুজনেই হাসে। তারপরেই মায়ের মুখটা মলিন হয়ে যায়, চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে ওঠে। ধরা গলায় বলে, তুমি তো বলেছিলে 2-3 দিন একটু বেশি কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। সপ্তাহ পেরিয়ে গেছে, অথচ তোমাকে ছেড়ে থাকার কষ্ট একটু কমেনি। আলভি কি বলবে? মায়াকে ছেড়ে থাকতে তো ওরও একই রকম কষ্ট হচ্ছে। পুরো 1 ঘন্টা কথা বলে দুজন কথা বলার চেয়ে বেশি একে অপরকে দেখে শুধু। রাত বেড়ে যাওয়ায় মায়াকে ঘুমাতে বলে কল কেটে দেয় আলভি। মায়া ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে আলভির শার্ট বের করে শার্টটা গায়ে জড়িয়ে লাইট অফ করে ডিম লাইট অন করে শুয়ে পড়ে। শার্টে এখনও আলভির গায়ের ঘ্রাণ আছে। শার্ট গায়ে জড়িয়ে ঘুমালে মনে হয় আলভি ওকে জড়িয়ে ধরে আছে, এরকমটাই কল্পনা করে মায়া। আলভি ওকে জড়িয়ে ধরে আছে। চোখ বন্ধ করে রাখলেও ঘুম কি এত সহজে আসবে নাকি? রিনা সেরে রাত 9টায় রুমে ফিরে আসে আলফি। এই রুমে আসলেই ওর দম অন্ধ হয়ে আটকে আসে। এই রুম মায়ের সাথে কত শত মুহূর্ত কেটেছে, সেসব এখন স্মৃতি হয়ে গেছে। মায়ের ব্যবহার করা জিনিসগুলো এখনও আগের মতোই রয়েছে। সব কিছু ফ্রেশ হয়ে সে শুয়ে পড়ে, তবে ঘুম ওর ধারে কাছেও নেই। অস্থির হয়ে শোয়া থেকে উঠে বসে, গায়ে টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। মায়া কোথায়? ওর মায়াকে চাই এখন। বেড থেকে নেমে দাঁড়ায়, আলমারি খুলে মায়ের শেষবার ইউজ করা ওড়নাটা বের করে। এই ওড়নাটাই
ওই দিন মায়া ইউজ করেছিল কিন্তু ধোয়া হয়নি। ওড়নাটায় এখনও মায়ের শরীরের ঘ্রাণ রয়েছে। মায়ের কথা বেশি মনে পড়লে ওড়নাটা বের করে মুখে চেপে ধরে রাখে আলভি। তখন চোখ বন্ধ করে কল্পনায় অনুভব করে মায়াকে জড়িয়ে ধরে রেখেছে, মায়া ওর কাছে আছে। ওড়নাটা বেশি বের করে না, যদি মায়ের শরীরে ঘ্রাণ চলে যায় তখন তো আলভি আরও ছটফট করে মরবে। সময় কেন ফুরাচ্ছে না, দিন কেন আগাচ্ছে না, মনে হয় সময় যেন থমকে আছে। চোখ বন্ধ রেখেই গভীরভাবে মৃদুস্বরে ডাকে আলভি। মায়াপুরী, একটু থেমে আবার ডাকে ওকে। মায়াপুরী আমার জান, তোমার শূন্যতা অনেক বেশি মায়াপুরী। ঘুমের ঘরে বেড হাঁটে হাঁটে আলভিকে খোঁজে মায়া। ঘুমের ঘরে বিড়বিড় করে বলে, কোথায় তুমি? জড়িয়ে ধরো, শীত করছে। তারপরে যেন স্পষ্ট শুনতে পায় আলভির ডাক। মায়াপুরী, ফট করে চোখ মেলে তাকায়, এদিক ওদিক তাকিয়ে আলফিকে খোঁজে। শোয়া থেকে উঠে বসে। আলফি কোথায়, কোথায় থেকে ডাকছে ওকে? তারপর স্মরণ হয় আলফি তো নেই। আলফি জার্মানিতে রয়েছে। এতক্ষণ ঘুমের ঘরেই আলফিকে খুঁজছিল আর ডাকটা ধান্দা শুনেছে। বেড থেকে নেমে রুমের বড় লাইট অন করে, পানি খায়, ফোন হাতে নিয়ে সময় দেখে নেয়। প্রায় 2টা বেজে গেছে। আলফি তো বোধহয় এখনও ঘুমায়নি। কল করতে গিয়েও থেমে যায়। এত রাত পর্যন্ত জেগে আছে দেখে রাগারাগি করতে পারে। বিশ্বাসই করতে চাইবে না মায়ের মাত্র ঘুম থেকে উঠেছে। ফোন রেখে বেডে বসতেই মায়ের ফোনে কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে আলফির কল। দ্রুত কল রিসিভ করে ফোন মুখের সামনে ধরে। স্ক্রিনে ভেসে ওঠে আলফির চেহারা। আলফি বলে, কেমন আছো? ভালো। ঘুমাওনি এখনো? কল করার সাথে সাথেই যে রিসিভ করলে। ঘুমিয়েছিলাম, তোমাকে স্বপ্নে দেখে মাত্র ঘুম থেকে উঠলাম। মনে হচ্ছিল তুমি ডাকছো আমাকে। সত্যি সত্যি তোমাকে রাখছিলাম মায়াপুরী। মায়ের চোখ পড়ে আলফির গলায়। ওর ওড়না আলফি গলায় পেঁচিয়ে রেখেছে। আমার ওড়না। আলভি ওনার দিকে তাকিয়ে আবার ফোনের স্ক্রিনে তাকায়, তারপর বলে, তোমার তেষ্টা পেয়েছে ভীষণ, তাই তোমাকে কাছ থেকে অনুভবের একটু চেষ্টা। বাই দ্য ওয়ে, আমার শার্ট তোমার গায়ে কেন? ওই যে অনুভবের একটু চেষ্টা। শার্ট পরেই ঘুমিয়েছিলে? হ্যাঁ, মিসিও জান। রাতে ঘুমের ঘোরে তোমাকে খুঁজি, তারপর এদিক ওদিক বেড হাতড়ে দেখি তুমি নেই। অফিসে যখন বসে থাকি তখন মনে হয় তুমি পাশের চেয়ারে বসে আছো, কিন্তু তাকিয়ে দেখি তুমি নেই। রাতে ঘুম হালকা হয়ে আসলে জড়িয়ে ধরার জন্য বেড হাতড়ে দেখি তুমি নেই। বাইরে থেকে রুমে এসে জড়িয়ে ধরার জন্য তোমাকে খুঁজতে দেখি ফাঁকা রুম আমার অপেক্ষায়। জড়িয়ে ধরার মানুষটা নেই। আগামীকাল তোমার ভার্সিটি আছে না? হ্যাঁ। ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে হবে তো। ঘুম না হলে সারাদিন ভালো লাগবে না, মাথা ব্যথা করবে, ক্লাসেও মন বসবে না। এখন আর ঘুম আসবে না, তোমাকে ছাড়া ভালো লাগে না কিছু। 13 বছর অপেক্ষা করেছো, সেখানে এখন 3 মাস অপেক্ষা করতে হবে। তার মধ্যে 15 দিন হয়ে গেছে, আর মাত্র 2.5 মাস আছে। এক একটা মিনিট লাগে একদিনের সমান। আলভি তাকিয়ে থাকে মায়ের মুখের দিকে, তারপর আবার বলে, ঘুমাও, চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। ঠিক মতো নিজের যত্ন নাও না এখন। আসবে না ঘুম, তুমি এসে যত্ন নিও আবার, তাহলেই হবে। আগে তো আসি, তারপর না যত্ন নেব। এখন এসির টেম্পারেচার কমিয়ে দাও। ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিজের 2 পাশে বালিশ দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকো, দেখবে ঘুম চলে আসবে। এভাবে কিভাবে ঘুম আসবে? আসবে, লাইট অফ করে তুমি শুয়ে পড়ো। আলভির কথা মতো তাই করে মায়া। লাইট অফ করে ডিম লাইট অন করে। এখন যথেষ্ট ঠান্ডা লাগছে, তাই এসি টেম্পারেচার কমায় না। ব্ল্যাঙ্কেট জড়িয়ে কোলবালিশটা পিঠের সাথে ঠেকিয়ে নেয়। আলভির বালিশটা জড়িয়ে ধরে ফোনের স্ক্রিনে তাকায়। আলভি হয়তো ওকে দেখতে পাচ্ছে না ভালোভাবে, কিন্তু মায়া স্পষ্টই দেখতে পাচ্ছে আলভিকে। আলভি বলে, এবার চোখ বন্ধ করো, ভাবো আমি তোমার সাথে তোমার পাশেই শুয়ে আছি। চোখ বন্ধ করে রাখো, চোখ খুলবে না, আমি এখানেই আছি। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে মায়ার। শোয়া থেকে উঠে বসে, ফোনের পাওয়ার বাটন চেপে স্ক্রিনে তাকায়। 7:30 উপরে বেজে গেছে। আজকে ফজরের নামাজ মিস গেল। হেলে দুলে বেড থেকে নেমে দাঁড়ায়। আলসেমি ভঙ্গিতে 2 হাত দুদিকে মেলে দেয়। 3 মাসে যতটুকু মোটা হয়েছিল 15 দিনে সেটুকু চিকন হয়ে গেছে। আবার এখন আর আগের মতো গোছালো পরিপাটি মায় নেই, সেই এলোমেলো ও গোছালো মায় হয়ে গেছে। আলভির কাছ থেকে আসার পর ঠিকমতো নিজের যত্ন নেয় না, সময় মতো খায় না, যেখানে সেখানে মনমরা হয়ে ঝিম ধরে বসে থাকে। ফোনটা চার্জে লাগিয়ে হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে, ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সবাই ওর জন্য অপেক্ষা করছে ডাইনিং রুমে। নাস্তা সেরে রুমে এসে তৈরি হয়ে নেয় ভার্সিটি যাওয়ার জন্য।
বিয়ের পর কয়েকদিন ক্লাস করেছিল মায়া। সেই কয়েকদিন আলফি মায়াকে ভার্সিটি নিয়ে যেত, আবার নিয়ে আসতো। মায়ের সহপাঠীরা তাকিয়ে থাকতো আলফির দিকে। তারপর টানা 3 মাসের বেশি ক্লাস মিস দিয়েছে। এই পড়াশোনার জন্যই জার্মানি থেকে ফিরে এসেছে, নয়তো ভিসার মেয়াদ বাড়িয়ে আলফির সাথে বাংলাদেশে ফিরে আসতো। ভার্সিটিতে আগেই বলা হয়েছিল মায়া 3 মাসের জন্য দেশের বাহিরে যাচ্ছে। এই 3 মাস মায়া কিভাবে পড়াশোনা করবে তার ব্যবস্থা বাংলাদেশ থেকে করেই গিয়েছিল আলভি। নিচে এসে মাহিদের সাথে বেরিয়ে যায় মায়া। ভার্সিটিতে এখন আর কেউ মায়াকে কিছু বলতে পারে না। এখন সবাই একবারই মায়ের সাথে কথা বলতে আসে। মায়া অবাক হয়, আগে যারা ওকে নিয়ে হাসাহাসি করতো এখন তারাই ওকে ফ্রেন্ড বানাতে চায়। মানুষ এভাবে কিভাবে রং বদলাতে পারে? ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে ফিরে আসে। আলফিকে কয়েকবার কল করে পায় না মায়া। এই তো বিজি আছে। বেডে শুয়ে কতক্ষণ গড়াগড়ি করে উঠে দাঁড়ায়, ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। সোজা চলে আসে মায়ের রুমে। মেহবুবা মেহের শুয়ে আছেন বেডে। মায়া বেডে উঠে মায়ের শরীর ঘেঁষে শুয়ে পড়ে। মেহবুবা মেহের এর ঘুম হালকা হয়ে আসে। চোখ মেলে দেখেন মেয়ে তার বুকের সাথে মিশে শুয়ে আছে। মেয়েকে জড়িয়ে ধরে বলেন, কি হয়েছে? কিছু না, ভালো মন খারাপ? লাগছে না। আলভির সাথে কথা হয়নি? বিজি আছে বোধহয়, কল রিসিভ করছে না। ফ্রি হয়ে কল করবে। আম্মু, হুম, তোমাকে কিছু বলার ছিল। বল। মায়া মুখ তুলে মায়ের মুখের দিকে তাকায়। মেহবুবা মেহের মায়ের মুখের দিকে তাকিয়ে আছেন। মায়ের চোখ মুখ এখন কেমন যেন দেখায়। আগের চেয়ে অনেক পরিবর্তন এসেছে মায়ের মধ্যে। কেটে গেছে আরও 2 মাস। এখন রাত 10টা। বাড়ির সবাই খাওয়া দাওয়া সেরে সোফায় বসে গল্প করছে। আগামীকাল ছুটির দিন, তাই কারও তাড়া নেই ঘুমানোর জন্য। মায়া ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে। মাতাসাও ঘুমিয়ে গেছে। ড্রয়িং রুমে মাহিদও নেই। সন্ধ্যা 7টার বাড়ি থেকে বেরিয়েছে, এখনও ফেরেনি। কয়েকবার কল করে ওকে পাওয়া যায়নি। এই 3 জন বাদে বাকি সবাই সোফায় বসে আছে এখন। সকলের কথার মাঝেই বাড়ির কলিং বেল বেজে ওঠে। মাহির বসা থেকে উঠে ডোরের দিকে এগিয়ে যায়। নিশ্চয়ই মাহিদ এসেছে, তাছাড়া এত রাতে অন্য কেউ আসবে না। ডোর খুলেই মাহির অবাক। ডোরের সামনে আলফি দাঁড়িয়ে আছে। বড় ভাইয়ের অবাক হওয়া মুখের দিকে তাকিয়ে 2 হাত প্রসারিত করে জড়িয়ে ধরে বলে, সারপ্রাইজ। মাহি নিজেও জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, আজকে চা আসবি? একবার তো বললি না। বললে কি আর সারপ্রাইজ হতো নাকি? 2 হাতে 2টো সুটকেস নিয়ে মাহি ডোরের সামনে দাঁড়িয়ে বলে। সোফায় বসে থাকা সকলে ততক্ষণে উঠে এসেছে। মাহিরকে ছেড়ে সকলের দিকে তাকিয়ে 2 হাত আবারও দুদিকে প্রসারিত করে বলে, সারপ্রাইজ। সত্যি সত্যি সবাই সারপ্রাইজ হয়ে গেছে। অবাকের মাত্রা এমন যে কেউ কিছু বলতেই পারছে না। বিকেলের দিকে যখন কথা হলো তখনও বলল আরও 1 মাস পর আসবে, আর এখন বাড়িতে উপস্থিত সশরীরে। আভি সকলের দিকে তাকিয়ে দেখে মায়া নেই এখানে, হয়তো নিজের রুমে রয়েছে। মাকে জড়িয়ে ধরে সকলের দিকে তাকিয়ে বলে, কথা না বলে সবাই এভাবে তাকিয়ে আছো কেন? সারপ্রাইজ পেয়ে কথা বলতে ভুলে গেছো নাকি সবাই? ঐশী রহমান বলেন, তুমি না বিকেল 4টায় বললে সামনের মাসে আসবে, তখন তাহলে কোথায় ছিলে? তখন আমি দুবাই এয়ারপোর্টে ছিলাম। মাহিদকে কোথায় পেলে? ওকে বলেছিলাম আমি আসছি, ও যেন কার নিয়ে এয়ারপোর্টে যায়। এই জন্য বারবার নিষেধ করার পরও বাড়ি থেকে বেরিয়ে গেলে। আলভি সহ সকলে সোফায় বসে। আলভি বলে, মান্তাসা কোথায়? মান্তাসা আর মায়া দুজনেই ঘুমিয়ে গেছে। আলভি বলে, মায়া তো ভালো হলো কিভাবে? আগে তো রাত 1টা-1:30 পর্যন্ত জেগে থাকতো, আর এখন 8:30-9টার মধ্যে ঘুমিয়ে যায়। আশ্চর্যের ব্যাপার স্যাপার। সবাই একে অপরের মুখের দিকে তাকায়। আলভিদের কাহিনী বুঝতে না পেরে নিজেও সকলের মুখের দিকে তাকাতাকি করে। স্বভাব সুলভ কপাল ভ্রু কুচকে বলে, একে অপরের মুখের দিকে কি দেখছো সকলে? আলতাফ মাহমুদ বলেন, মায়ের সাথে দেখা করে আসো আগে। তোমাকে হঠাৎ দেখে খুশিতে আত্মহারা হয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, তো বি কেয়ারফুল। আলভি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। মাহিদ এসে সোফার পাশে আরো 2টো সুটকেস রাখে। বড় বড় 4টা সুটকেস দেখে আহনাফ মাহমুদ বলেন, এত কি নিয়ে এসেছো এগুলোর মধ্যে? মায়ের সাথে তো 3টা দিয়েছিল। আলভি সুটকেস 4টার দিকে তাকায়। গোলাপি রঙের একটা সুটকেস দেখিয়ে বলে, এটা মান্তাসার। নীল রঙের একটা সুটকেস দেখিয়ে বলে, এটা বাড়ির সকলের জন্য। বাকি ব্ল্যাক কালার 2টো নিজের 2 হাতে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, এ দুটো আমাদের। মাহিদ আরেকটা ব্যাগ দেখিয়ে বলে,
আলফি ফিরে এসে ব্যাগটা কাঁধে নিয়ে আবার সিঁড়ির দিকে এগিয়ে যায়। এই ব্যাগের মধ্যে ওর ল্যাপটপ, পেপার সহ আরও অনেক কিছু আছে। একটা একটা করে সুটকেস দুটো উপরে তোলে, অনেক ভারী। এই সুটকেসের জন্য আলাদা করে অনেক টাকা খরচ হয়েছে। উপরে এসে সুটকেস দুটো টেনে নিয়ে নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। ডোর হাত দিয়ে ঠেলা দিতে খুলে যায়। ভেতরে ডিম লাইটে নীল আলো জ্বলছে। ভেতরে প্রবেশ করে ডোর লক করে দেয় ভেতর থেকে। সুটকেস ব্যাগ একপাশে রেখে মায়ের শিওরে এসে দাঁড়ায়। বড় লাইট অন করে দেয়। মুহূর্তেই পুরো রুম সাদা আলোয় ঝলমলিয়ে ওঠে। মায়ের মুখটা চোখের সামনে স্পষ্ট হয়। পা থেকে গলা অবধি ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা, বিভোর হয়ে ঘুমিয়ে আছে। আলভি হাঁটু মুড়ে বসে, হাত বাড়িয়ে মায়ের গালে হাত ছোঁয়া পেয়ে কপাল ভ্রু কুচকে নেয় মায়া ঘুমের ঘরে। আলভি একটু উঁচু হয়ে মায়ের কপালে গালে উষ্ঠু ছোঁয়ায়। মৃদুভাবে নড়ে ওঠে মায়া। কপাল ভ্রু আগের চেয়েও বেশি কুচকে নিয়েছে। আলভি মায়ের এক হাত বের করে মুঠো করে ধরে। আলভির মৃদু স্বরে ডাকে, মায়াপুরী, মায়ের কোনো সারা শব্দ নেই। আলভি আবার ডাকে, মায়াপুরী, আমি এসে গেছি। মায়া চোখ বন্ধ রেখে ঘুম চড়ানো গলায় বলে, আসো, ঘুমাও। স্বপ্ন দেখছো এখনো? চোখ মেলে তাকাও, দেখো আমি সত্যি সত্যি এসেছি তোমার কাছে। চোখ খোলো মায়াপুরী। এতক্ষণ মায়ের মনে হচ্ছিল স্বপ্নে আলভিকে দেখছে আর ওর কথা শুনছে, কিন্তু এখন মনে হচ্ছে আলভি সত্যি সত্যি এসেছে। চোখ মেলে তাকায়, চোখের সামনে ভেসে ওঠে আলভির হাস্যোজ্জ্বল চেহারা। মায়ের চোখ বন্ধ করে আবার তাকায়। সত্যি সত্যি তো আলভি ওর সামনে বসে আছে। লাফিয়ে শোয়া থেকে উঠে বসে, দুই পা বেড থেকে নামিয়ে দিয়ে বসে আলভির মুখ দুই হাত আগলে ধরে কান্না জড়িত গলায় বলে, তুমি সত্যি সত্যি এসছো? উপর নিচ মাথা নাড়ায় আলভি। বেড থেকে নেমে আলভির কোলে চড়ে বসে, শক্ত করে জড়িয়ে ধরে আলভির গলা। খুশিতে আর একটা কথা বের হয় না মায়ের মুখ দিয়ে। নিজেকে সামলাতে না পেরে কেঁদে ওঠে। আলভি নিজেও শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল ফ্লোরে। 5-10 মিনিট, এভাবে প্রায় 30 মিনিটের মতো পেরিয়ে যায়। একে অপরকে জড়িয়ে ধরে থাকে। মায়ের কান্না বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখনও আগের মতোই শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। মায়ের এখনও বিশ্বাস হচ্ছে না আলভি সত্যি সত্যি এসেছে। ওর মনে হচ্ছে এটা স্বপ্ন। আলভিকে ছেড়ে দিলেই ওর ঘুম ভেঙে যাবে আর আলভি উধাও হয়ে যাবে। তাই ছাড়ছে না আলভিকে। আলভি মায়ের মাথার পিঠে হাত বুলিয়ে বলে, মায়াপুরী, তোমার মুখটা তো একটু দেখি। কতদিন ধরে সামনে থেকে তোমাকে দেখি না। তুমি সত্যি সত্যি এসছো নাকি এটা আমার স্বপ্ন, কল্পনা? আমি সত্যি এসেছি। এটা তোমার স্বপ্ন বা কল্পনা নয়। তুমি না বললে আরো 1 মাস পর আসবে? মিথ্যে বলেছিলাম তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। মায়া আলফির গলা ছেড়ে কোল থেকে নেমে বসে ফ্লোরে। আলফি মায়ের মুখ আগলে ধরে দুই হাতে, গাল দুটো আগের থেকেও বেশি ফুলে গেছে, গোলুমোলু হয়ে গেছে। এগিয়ে ঝুঁকে পড়ে মায়ের সারা মুখে অসংখ্য চুমু খায়। মনে তেষ্টা মিটিয়ে দেখতে শুরু করে। মায়া নিজেও তাকিয়ে আছে আলফির মুখের দিকে। আলফি আগের চেয়েও শুকিয়ে গেছে। মায়া আলফির গালে হাত রেখে বলে, আগের চেয়ে শুকিয়ে গেছো তুমি। তুমি আছো তো, এখন আবার আগের মতো হয়ে যাব। বিকেলে যখন তোমার সাথে কথা বললাম তখন তুমি কোথায় ছিলে? এত দ্রুত কিভাবে আসলে? তখন দুবাই এয়ারপোর্টে ছিলাম। মায়া আবার আলফিকে জড়িয়ে ধরে বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি এসছো। কি করলে বিশ্বাস হবে? জানি না, সারপ্রাইজ কেমন দিলাম? তোমাকেও সারপ্রাইজ দেওয়ার আছে। কি সারপ্রাইজ? মায়া আলফিকে ছেড়ে বসে আবার আলফির মুখের দিকে তাকায়। আলফিও তাকিয়ে আছে মায়ের মুখের দিকে। কি সারপ্রাইজ দিবে সেটা দেখার আশায়। মায়া আলফি ডান হাত টেনে এনে নিজের তল পেটে চেপে ধরে হাসি মুখে বলে, কিছু অনুভব করতে পারছো? আলফি চোখ দুটো স্বাভাবিকের তুলনায় অনেক বড় বড় হয়ে যায়। বুকের ভেতর ধরফর করতে শুরু করে। উত্তেজনায় হাত পা কাঁপতে শুরু করে। কাঁপতে থাকা হাতটা আর একটু প্রেশার দিয়ে পেটে চেপে ধরে। বাম হাতটা উঁচু করে। হাতটা কাঁপছে থরথর করে। মায়া তাকিয়ে আছে হাতটার দিকে। আলফি এক আঙুল দিয়ে নিজের দিকে দেখিয়ে বলে, আমি বাবা হব? উপর নিচ মাথা নাড়ায় মায়া। আলফির মধ্যে কিছু একটা হচ্ছে। ওর হাত আগের চেয়েও বেশি কাঁপছে। ঠিকভাবে কথা বলতে পারছে না। আবার তোতলাতে বলে, সত্যি আমি বাবা হব? হ্যাঁ। কতদিন হয়েছে বেবির বয়স? বেবি না, বেবিদের বলো। 3 মাস পার হয়ে 4 চলছে। গতকাল চেক আপ করাতে গিয়েছিলাম। আলট্রাসোনোগ্রাফি করার পর ডক্টর বলেছেন 2টো ভ্রূণ আছে। টুইন বেবি হবে আমাদের। আমি এবং বেবিরা 3 জনই সুস্থ আছি। আলফির হাতের কাঁপুনি আরো বেড়ে গেছে। আলফি খুশিতে আত্মহারা হয়ে গেছে, কিন্তু হাসতে পারছে না। অতিরিক্ত সারপ্রাইজ পেয়ে এখন
অবস্থা খারাপ। একে তো এতগুলো দিন পর বাড়িতে এসেছে, নিজের ফ্যামিলিকে কাছে পেয়েছে, ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছে, আবার শুনেছে বাবা হবে, এখন আবার শুনছে টুইন বেবির বাবা হবে। ফ্যামিলিকে কাছে পাওয়ার খুশি, ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার আনন্দ, বাবা হবে, এত বড় সারপ্রাইজ, উত্তেজনা, এক্সাইটমেন্ট হজম করতে পারে না আলভি। থর থর করে কাঁপতে কাঁপতে ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে যায়। আলভিকে এভাবে পড়তে দেখে মায়ের শকড। দ্রুত আলফিকে ধরে দেখে অজ্ঞান হয়ে গেছে। মায়ের চিৎকার করে বাবা ভাই সকলকে ডাকে আর বারবার আলফিকে ডাকে। একটু সময়ের মধ্যেই সকলে চলে আসে ওদের রুমের সামনে। ডোর ধাক্কা দিয়ে বারবার জিজ্ঞেস করে কি হয়েছে। মায়ের দ্রুত উঠে গিয়ে ডোর খুলে দেয়। হুড়মুড়িয়ে সবাই ভেতরে প্রবেশ করে। আলফিকে ফ্লোরে পড়ে থাকতে দেখে সবাই উতলা হয়ে ওঠে। মাহিদ আর আলতাফ মাহমুদ জগ থেকে পানি নিয়ে আলভির চোখে মুখে দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ঐশী রহমান প্রায় কেঁদেই দিয়েছেন। বাকি সবাইও উতলা হয়ে আছে। আহনা মাহমুদ মায়ের দিকে তাকিয়ে বলেন, আলফির কি হয়েছে মায়ের? কিছু মায়া আলভিকে ধরে বসে আছে, কাঁদতে কাঁদতে বলে, জানি না কি হয়েছে। করেছিস? কি বলেছিস ওকে? এর মধ্যে আলভি জ্ঞান ফিরে আসে। মায়া আলভির দিকে তাকিয়ে আবার বাবার দিকে তাকিয়ে বলে, ওকে কি করব আমি? বাবা হবে সেটাই বলেছি শুধু। শোনার পর থেকেই ওর হাত কাঁপছিল, টুইন বেবি হবে সেটা বলার একটু পরে অজ্ঞান হয়ে গেছে। আলভি উঠে বসে, মায়ের ওড়না টেনে চোখ মুছে নেয়। এখনো আলভির হাত পা কাঁপছে। মাহির বলে, চাচু বলল মায়া তোকে দেখে খুশিতে আত্মারা হয়ে অজ্ঞান হয়ে যাবে, সেই জন্য তোকে সাবধানও করে দিল। উল্টো তুই কিনা টুইন বেবির বাবা ভাবি শুনে অজ্ঞান হয়ে গেছিলি। ঐশী রহমান বলেন, ভয় পাইয়ে দিয়েছিলে সবাইকে। আলভি এক হাতে মায়াকে জড়িয়ে ধরে বলে, এত বড় সারপ্রাইজ পেয়ে অজ্ঞান হব না তো কি হব? এত বড় সারপ্রাইজ পেয়ে অ্যাটাক চলে আসেনি, সেটাই তো অনেক। পরপর এত বড় বড় সারপ্রাইজ পেয়েছি যে খুশি ওভারলোড হয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। এখন বের হও সবাই রুম থেকে। মাহির রুম থেকে বের হতে হতে বলে, জীবনে প্রথম দেখলাম টুইন বেবির বাবা হব শুনে কেউ অজ্ঞান হয়ে যায় খুশির ঠেলাই। মাহিদ বলে, আস্তে আস্তে সবাই বেরিয়ে যায় রুম থেকে। আলফির হাত পা শরীর তখনও কাঁপছে। মায়াকে তুলে বেডে বসানোর চেষ্টা করে, তুলতে না পেরে বলে, পা ঝুলিয়ে বেডে বসো। মায়া বিনা বাক্যে বেডে উঠে বসে, পা ঝুলিয়ে দিয়ে। আলফি মায়ের পেটে আবার হাত রাখে। পেট আগের চেয়ে অনেকটা উঁচু হয়েছে। হাত রাখলে অনুভব করা যায় পেটের ভেতর কেউ আছে। মায়ের কোমর ছড়িয়ে ধরে পেটে গাল ঠেকিয়ে বসে রইল। মায়া আলভির চুলগুলো হাত দিয়ে ঠিক করে দেয়। আলভি পেটে গাল ঠেকিয়ে রেখেই বলে, 4 মাস হয়ে গেছে আর আমি আজকে জানতে পারলাম আমি বাবা হব। এতদিন কেন বলনি? যেদিন টেস্ট করিয়েছি সেদিনই বলতে চেয়েছিলাম, কিন্তু পরে আবার ভাবলাম তুমি বাড়িতে আসলে তখন তোমাকে জানাবো, সবাই মিলে তোমাকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম। এসেছিলাম সবাইকে সারপ্রাইজ দিতে, উল্টো সবাই মিলে এত বড় সারপ্রাইজ দিলে যে হজম করতে না পেরে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। মায়া হেসে ওঠে আলফির কথা শুনে। আলফি ফ্রেশ হয়ে রাতের খাবার খেলো মাত্র। ডাইনিং রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। আলফিকে ক্লান্ত দেখাচ্ছে, ওর বিশ্রামের দরকার। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, এখন আর এখানে বসার দরকার নেই, অনেক রাত হয়ে গেছে। মায়াকে নিয়ে রুমে যাও, দুজনেই বিশ্রাম নাও। আলফি কিছু না বলে মায়াকে নিয়ে রুমে ফিরে আসে। ওর এখন ঘুম পাচ্ছে, লং জার্নিতে ক্লান্ত লাগছে। বাড়িতে এসেছে 10টায়, এখন বাজে রাত 1:30। এখন অক্টোবর মাসের শেষ প্রায়। মাঝরাতের পর শীত শীত লাগে। এসি অন করে টেম্পারেচার বাড়িয়ে দেয়। তারপর ডিম লাইট অন করে বড় লাইট অফ করে দেয় আলভি। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে ওকে নিয়ে বেডে উঠে শুয়ে পড়ে। আলভিকে আঁকড়ে ধরে ওর বুকে মুখ গুজে দেয় মায়া। আলভিও আগলে নেয় মায়াকে। আলভির বুকে মুখ গুজে রেখে মায়া বলে, গতকাল যখন হসপিটালে গিয়েছিলাম চেক আপ করাতে, তখন তোমাকে অনেক বেশি মনে পড়ছিল। হসপিটালে যতজন প্রেগনেন্ট মেয়ে ছিল সকলের সাথেই তাদের হাজব্যান্ড ছিল, কিন্তু আমার সাথে তুমি ছিলে না। আলভি আর একটু শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে। মায়ের মাথায় চুমু খেয়ে বলে, সরি বউ, আমি তো জানতাম না আমার মায়াপুরীটা মা হবে আর আমি বাবা হব। যদি জানতাম তাহলে সবকিছু ফেলে তোমার পাশে চলে আসতাম, তোমাকে একা ছাড়তামই না। যেদিন জানতে পারলাম আমি মা হব, সেদিন যে আমার কত আনন্দ হচ্ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। ইচ্ছে করছিল তখনই কল করে তোমাকে বলতে তুমি বাবা হবে, কিন্তু আবার সারপ্রাইজ দেব ভেবে নিজেকে দমিয়ে নিয়েছিলাম। আব্বু তোমাকে কল করে বলতে চাচ্ছিল, আমি নিষেধ করেছিলাম। সবাইকে বলেছিলাম তুমি আসার পর তোমাকে জানাতে। আমি কল্পনাও করিনি বাড়িতে এসে এত বড় সারপ্রাইজ পেয়ে যাব। সারপ্রাইজ দিতে এসে নিজেই বিশাল বড় সারপ্রাইজ পেয়ে গেছি।
ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তাও ভালো যে আমার অবস্থা দেখে তোমার কিছু হয়নি। জুমার নামাজ আদায় করে বাড়ি ফিরে আসে বা 5 বাপ বেটা, 5 জনের পরনেই সাদা পাঞ্জাবি পাজামা। আলভি সোফায় না বসে সোজা রুমে চলে আসে। মায়া মাত্রই নামাজ আদায় করে বেডে বসেছে। মা হবে জানার পর থেকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি মায়া। আলভি এসে মায়ের পাশে বসে। মায়া আলভির দিকে তাকিয়ে বলে, পাঞ্জাবি পাজামা চেঞ্জ করে খাবার খেতে চলো। খাবো তো, আগে তোমাকে মন ভরে দেখিনি। মায়া হেসে বলে, আর কত দেখবে? ঘুম থেকে ওঠার পর থেকে তো দেখছই। তাও তো মন ভরছে না। খিদে পেয়েছে, নিচে চলো। আলভি বাসা থেকে উঠে পাঞ্জাবি পাজামা চেঞ্জ করে নেয়। তারপর মায়াকে সাথে নিয়ে রুম থেকে বের হয়। রুম থেকে বের হতেই দেখে মান্তাসা আর মাহিরও নিচে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে এসেছে। আলভিকে দেখি মান্তাসা মাহিরের কোল থেকে নেমে দৌড়ে আলভির কাছে আসে। আলভি কোলে তুলে নিতেই গলা জড়িয়ে ধরে মান্তাসা। খুশি হয়ে বলে, তোমাকে কুলে দিলাম। নামাজ পড়তে গিয়েছিলাম আম্মু, বলাতে শেষ হয়েছে দেখেই তো আবার ফিরে এসেছি। কাবা। হ্যাঁ, তুমি খাবা? কি রান্না করেছো? আমি বলি নাই, আম্মু বলতে। ওহ, তুমি জানো না কি রান্না হয়েছে? দুদিকে মাথা নাড়ায় মান্তাসা। কথা বলতে বলতেই ডাইনিং রুমে চলে এসেছে 4 জন। আস্তে আস্তে বাকি সবাই চলে আসে। একসাথে খাওয়া শুরু করে সবাই। খাওয়া দাওয়া সেরে মায়াকে নিয়ে রুমে ফিরে আসে আলভি। মায়াকে বেডের উপর বসিয়ে রেখে সুটকেস দুটো টেনে মায়ের সামনে এনে ফ্লোরে রাখে। প্রথম সুটকেসটাতে মায়ের জন্য ড্রেস, আলভি নিজের কয়েকটা ড্রেস, বাকি সব ক্রিম, লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু, বডি ওয়াশ সহ আরও অনেক কিছু। অর্ধেকের বেশি জিনিসপত্র মায়ের জন্যই এনেছে। সব কিছু বের করে একপাশে ফ্লোরে রাখে আলভি। তারপর দ্বিতীয় সুটকেসটা খুলতেই মায়ের চোখ দুটো বড় বড় হয়ে যায়। সুটকেস ভর্তি শুধু বেবিদের প্রোডাক্ট, ছেলে মেয়ে উভয় বেবির জন্য ড্রেস, ছোট ছোট জুতো সহ আরও যা যা প্রয়োজন সেসব কিছুই আছে। আলভি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। মায়াকে অবাক করে তাকিয়ে থাকতে দেখে হেসে বলে, কি হয়েছে? মায়া বেড থেকে নেমে আসে। আলভির সামনে বসে ছোট ছোট ড্রেস জুতো হাতে নিয়ে বলে, এগুলো আমাদের বেবির জন্য? তুমি তো জানতে না, তাহলে এগুলো? জানতাম না, তবুও নিয়ে এসেছি। এক সময় না এক সময় তো বেবি হবেই। ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা তো জানি না, তাই দুজনের জন্যই নিয়ে এসেছি। ছেলে হোক আর মেয়ে হোক, একজনের তো লাগবেই। নিয়ে এসে তো ভালোই হয়েছে। এখন যেহেতু টুইন বেবি হবে, তাহলে আল্লাহ তাআলা যেন একজন ছেলে আরেকজন মেয়ে দেন। তুমি বাবা হবে সেটা বোধহয় তোমার ভেতর থেকেই জানান দিয়েছিল, সেজন্যই না জেনেও এসব নিয়ে এসছো। তাই হবে হয়তো, রক্তের টান আছে না। মায়া বেবিদের প্রোডাক্টসগুলো নাড়াচাড়া করে দেখতে থাকে আর একটু পর পর আলভির মুখের দিকে তাকায়। আলভি ওদের দুজনের সব কিছু নিয়ে তুলে রেখে দেয়। এগুলোর এখন আর প্রয়োজন নেই। মায়ের দেখা শেষ হলে বেবিদের প্রোডাক্টসগুলো আবার সুটকেসে তুলে রাখে। রুমের ডোর ভেরিয়ে দিয়ে এসে জানালার পর্দা টেনে দেয়। রুমে লাইট অফ করে মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। বিকেলে ঘুম থেকে উঠে মায়াকে নিয়ে ঘুরতে বের হবে। সময় পানির স্রোতের মতো নিজ গতিতে এগিয়ে যায়। মায়া এখন 8 মাসের প্রেগনেন্ট। উঁচু ভারী পেট নিয়ে নড়াচড়া করা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। মায়াও অনেকটা মোটা হয়ে গেছে। এখন ওজন 60 কেজি। আর 1 সপ্তাহ পর মায়ের ডেলিভারি ডেট। 2-1 দিন আগ পিছু হতে পারে। আলভি বাড়িতে আসার পর মায়াকে 2বার ডক্টর দেখিয়েছে। এমনিতে মায়ের সেরকম কোনো সমস্যা নেই। মা আর বেবি 3 জনেই এখনও অনেকটাই সুস্থ আছে। ইদানিং মায়ের হাতে পায়ে পানি আসা শুরু করেছে। হঠাৎ হঠাৎ হাতে পায়ে পানি এসে হাত পা ফুলে যায়। এখন রাতে ঘুমোতে পারে না ঠিক মতো। বেবিরা এত জোরে জোরে কিক মারে যে ব্যথায় ঘুম ভেঙে যায়। প্রচুর নড়াচড়া করে। আলভি মায়ের সব রকম খেয়াল রাখে, যত্ন করে। নিজের হাতে মায়ের পছন্দের খাবার রান্না করে খাওয়ায়। গোসলের পর মায়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, নিজেরও মোছে, ঝাড়ু দেয়। মায়াকে নিয়ে বাড়ির অন্য সকলের খুব একটা ভাবতে হয় না। মায়া ঘুমিয়েছে কিছুক্ষণ আগেই। আলভিও একটু আগেই ঘুমিয়েছে। আলভির ঘুমের সমস্যা হয় প্রচুর। রাতে মায়ের জন্য ঘুমাতে পারে না। মায়া জেগে থাকবে আরও নাক ডেকে ঘুমাবে, তা তো হয় না। আর দিনের বেলায় অফিসের কাজে বিজি থাকে। সব কিছু মিলিয়ে অনেক দিন ধরে ঠিকমতো ঘুমোতে পারে না। এখনও প্রকৃতির ভাঁজে শীত জেগে বসে আছে। সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা থাকে প্রকৃতি। ঘাসের ডগায় জমে থাকে শিশির বিন্দু। রাত প্রায় 3টা বেজে গেছে। মায়ের ঘুম ভেঙে যায়। আলভি ওকে আলতোভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মায়া আলভির দিকে ফিরে শোয়। এতক্ষণ উল্টো ঘুরে কাত হয়েছিল।
আলফি একটু নড়ে চড়ে মায়াকে আলতোভাবে আবারও আগলে নেয় ঘুমের ঘোরে। মায়া ব্ল্যাঙ্কেটের নিচে মাথা ঢুকিয়ে আলফির বুকে মুখ গোজে। এখন আর আগের মতো করে আলফির সাথে মিশে যেতে পারে না মায়া। উঁচু ভারী পেটের জন্য দুজনের মাঝখানে একটু দূরত্ব রাখতে হয়, নয়তো পেটে চাপ লাগে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ মায়ের চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। সময়ের সাথে সাথে ফুপিয়ে কাঁদতে শুরু করে। মায়ের ফোপানোর শব্দ শুনেই আলফির ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে মায়ের মুখ বুক থেকে তুলে দেখার চেষ্টা করে বলে, কি হয়েছে মায়াপুরী? কাঁদছো কেন? পেট ব্যথা করছে? পেইন হচ্ছে? কি হয়েছে মায়াপুরী? কথা বলছো না কেন? মায়া আলফির হাত ধরে নিজের গায়ের ওপর দিয়ে তুলে দেয়। আলফিকে জড়িয়ে ধরে কান্না জড়ানো গলায় বলে, আমার কিছু হয়নি, শান্ত হও তুমি। তাহলে কাঁদছো কেন? বাজে স্বপ্ন দেখেছো? না। কি হয়েছে তাহলে? তুমি এত ভালো কেন? আলফি বুঝতে পারে না মায়ের কথা, হঠাৎ এমন কথা কেন বলছে মাঝরাতে। আবার কান্নাও করছে। মায়ের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলে, কি হয়েছে তোমার? বলো আমাকে। আমাকে এত ভালোবাসো কেন? মাঝে মধ্যে মনে হয় আমি লম্বা একটা স্বপ্ন দেখছি। কবে যেন ঘুম থেকে উঠে দেখি তুমি নেই। ইদানিং এরকমটা বেশি মনে হয়। ভয় লাগে, সবকিছু কেমন স্বপ্নের মতো লাগে। বিয়ের পর থেকে এখন পর্যন্ত ঘুম থেকে উঠে তোমাকে না দেখলে ভয় পেয়ে যাই। তুমি অনেক ভালো। তোমাকে যত দেখি তত অবাক হই এখনো। তুমি দুনিয়ার বেস্ট হাজব্যান্ড। তোমাকে কত কষ্ট দিয়েছিলাম। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে তোমার মনের আগের পরের সব কষ্ট দূর করে দিতাম। আমাদের দুজনের জীবন থেকে কতগুলো বছর নষ্ট হয়ে গেছে। আরও আগে যদি আমরা এক হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। তুমি যদি আরও আগে ফিরে আসতে তাহলে তোমার সাথে আরও কয়েকটা বছর বেশি বাঁচতে পারতাম। আমার এখনও ভীষণ আফসোস হয় আরও আগে কেন ফিরে আসোনি। আমি কত শত দিন রাত তোমার অপেক্ষায় পথ চেয়েছিলাম। ভাবতাম এই বুঝি তুমি ফিরে আসলে। সবাই যখন আমাকে কটু কথা বলতো না, তখন তোমার ওপর অনেক রাগ হতো আমার। তখন মনে হতো দুনিয়ার সবচেয়ে পচা মানুষ তুমি। আমি না এখনো আগের দিনগুলোর কথা ভুলতে পারি না। ওই দিনগুলোর কথা মনে করতে চাই না আর, তবুও ভুলতে পারি না। কিন্তু আমি এখন অনেক খুশি তোমাকে পেয়ে। তুমি বেস্ট। আলফি চুপ করে থাকে। মায়াকে জড়িয়ে ধরে। আলফিরও ভীষণ আফসোস হয় এখনো। কেন আরও আগে ফিরে আসেনি? কেন বাবা মায়ের কথা শোনেনি? নিজের হাতে কতগুলো বছর নষ্ট করে ফেলেছে। আফসোস। মায়ের মাথায় আবারও চুমু খেয়ে বলে, ঘুমাও, মরার আগে আর তোমাকে ছেড়ে যাচ্ছি না আমি। সকালে ফজরের নামাজ আদায় করে বেডরুমে প্রবেশ করে আলফি। মায়ের জায়নামাজে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে। আলফি এগিয়ে এসে মায়ের গা ঘেঁষে বসে ফ্লোরে। মায়ের তেলাওয়াত থামায় না। আলফি কোনো প্রকার ডিস্টার্ব না করে চুপচাপ বসে থাকে। প্রায় 10 মিনিট পর তেলাওয়াত থামায় মায়া। কোরআন শরীফ বন্ধ করে পাশে সরিয়ে রাখে। পা দুটো লম্বা করে মায়া। ভাঁজ করে বসে থাকতে থাকতে ব্যথা হয়ে গেছে। আলফি মায়ের পেছনে বসে 2 পা মায়ের দুদিকে দিয়ে দেয়। মায়া আলফির বুকের সাথে ঠেস দিয়ে আরাম করে বসে। আলফি নিজের হাত দুটো মায়ের উঁচু ভারী পেটের উপর রাখে। বেবিরা নড়াচড়া করছে। মায়া আলফির হাতের উপর নিজের 2 হাত রাখে। আলফি পেটে হাত বুলাতে বুলাতে বলে, অনেক কষ্ট হচ্ছে। মায়া দুদিকে মাথা নাড়ায়। নিজের হাত দুটো উঁচু করে ধরে বলে, এগুলো কি করেছো? আলফি মায়ের 2 হাতের দিকে তাকায়, হেসে বলে, কি করেছি? মেহেদি দিয়েছো কেন হাতে? সুন্দর দেখানোর জন্য। আজকে হসপিটালে যেতে হবে আর তুমি মেহেদি দিয়ে দিয়েছো? তো কি হয়েছে? সুন্দর হাত দুটো এখন আরো বেশি সুন্দর লাগছে দেখতে। নার্স ডক্টর কি ভাবে? যা ভাবার ভাবুক, তাতে আমার কি? কখন দিয়েছো? 12টার দিকে বোধহয়। অনেক সুন্দর হয়েছে দেওয়া। তোমার হাত দুটো যে সুন্দর, তাই সুন্দর লাগছে। মায়ের হাত দুটো ধরে উঁচু করে 2 হাতে চুমু খায় আলফি। রাতে মায়া ঘুমিয়ে গেলেও আলফির ঘুম আসছিল না। মায়ের হাত ধরে অদশোয়া হয়ে বসেছিল। তখন চোখে পড়ে মায়ের হাতের দিকে। হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে। আবার নীল কাটার এনে 2 হাতের নখ কেটে দেয়, 2 পায়ের নখ কেটে দেয়। তারপর খেয়াল হয় হাতে পায়ে নখের মেহেদির রং হালকা হয়ে গেছে। বসে বসে 2 হাতের নখে মেহেদি দিয়ে দেয়। হালকা হালকা শুকিয়ে যাওয়ার পর টিস্যু পেপার দিয়ে মুছে দেয়। ইনস্ট্যান্ট মেহেদি হয় অল্প সময়ের মধ্যেই গাঢ় সুন্দর রং হয়ে যায়। 2 হাতের তালুতেও সুন্দর করে ডিজাইন করে দেয়। 5 মিনিট পর টিস্যু পেপার দিয়ে মুছে দেয়।
দুই পায়ের নখেও মেহেদি দিয়ে দিয়েছে। মায়া গভীর ঘুমে মগ্ন থাকায় কিছুই টের পায়নি। রাতে কয়েকবার ঘুম ভাঙলেও হাতের দিকে খেয়াল করেনি। ফজরের নামাজ আদায় করার জন্য ওয়াশরুমে প্রবেশ করার পর হাতের দিকে নজর যায় মায়ের। দুই হাতের তালুতে সুন্দর ডিজাইন করে মেহেদি দেওয়া রয়েছে। হাতে পায়ের নখেও মেহেদি দেওয়া। প্রত্যেকবারের মতো একা একাই হেসেছিল মায়া। আলফি বাড়িতে আসার পর থেকে মায়ের হাত পায়ের নখের মেহেদির রং কখনো উঠে যায়নি বা খুব একটা হালকা হয়নি। রং একটু হালকা হলেই আলফি আবার দিয়ে দিয়েছে। ইউটিউব ভিডিও দেখে দেখে মেহেদি ডিজাইন করা শিখেছে। প্রথম প্রথম ভালোভাবে দিতে পারতো না, কিন্তু চেষ্টা করতে করতে এখন অনেক সুন্দর করে দিতে পারে। কম হলেও মাসে 2-1 মায়ের হাতে পায়ে মেহেদি দিয়ে দেয় নিজেই। ইনস্ট্যান্ট মেহেদি হয়, অল্প কয়েকদিনের মধ্যে উঠে যেত। আলফি আবার দিয়ে দিত। মায়ের হাত পায়ে নখে মেহেদি দেওয়া থাকলে আলফির কাছে ভালো লাগে। মায়ের মুখ তুলে আলফির মুখের দিকে দেখার চেষ্টা করে। হসপিটালে কখন যাবে? আলফি মায়ের কপালে চুমু খেয়ে বলে, দুপুরের পর। তার আগে যদি তোমার পেইন শুরু হয় তাহলে আগেই যাব। মায়া কিছু না বলে আলফির বুকের সাথে ঠেস দিয়ে চুপ হয়ে থাকে। আলফি মায়ের হাত দুটো মুঠো করে ধরে বলে, ভয় করছে? একটু। ভয় পেও না, আল্লাহর রহমতে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহর ওপর ভরসা রাখো। মায়া আবারও চুপ হয়ে থাকে। আলফি বসা থেকে উঠে মায়াকে ধরে দাঁড় করায়। বসে থাকতে থাকতে পা দুটো ভারী হয়ে গেছে। আবার রুমে হাঁটাহাঁটি করে। ততক্ষণে আলফির জায়নামাজ ভাঁজ করে রেখে কোরআন শরীফ তুলে রাখে। তারপর বেড গুছিয়ে নেয়। মায়াকে চুলের উপর বসিয়ে চুলের বেনুনি খুলে চুল ব্রাশ করে আবার বেনুনি করে দেয়। মায়াকে বেডে বসিয়ে বলে, বসে থাকো, আমি তোমার নাস্তা নিয়ে আসছি। নিচে গিয়ে খেয়ে নিব। কষ্ট করে এখন আর নিচে নামতে হবে না। সিঁড়ি বেয়ে ওঠানামা করতে কষ্ট হয় তোমার। তুমি থাকো, আমি নিয়ে আসছি। মায়াকে রুমে দেখে আলফি রুম থেকে বেরিয়ে যায়। মায়া নিজের পেটের দিকে তাকায়। এক জায়গায় উঁচু হচ্ছে, আরেক জায়গায় নিচু হচ্ছে। 11টার পরপর শাওয়ার নেয় মায়া আর আলফি। রোজকার মতন দুজন একসাথেই শাওয়ার নিয়েছে। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে বেডে এসে বসে। আলফি দুজনের ড্রেস ধুয়ে হাতে নিয়ে বের হয়। বেলকনিতে মেরে দিয়ে এসে ক্রিম লোশন নিয়ে মায়ের পাশে দাঁড়ায়। মায়ের ফেসে ক্রিম লাগিয়ে দিয়ে হাতে পায়ে গলায় দিয়ে দেয়। তারপর মায়ের চুলগুলো ভালোভাবে মুছে নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়। নিজের চুলগুলোও শুকিয়ে নেয়। হেয়ার অয়েল এনে মায়ের চুলের গোড়ায় ভালোভাবে অয়েল ম্যাসাজ করে দেয়। তারপর পুরো চুলেই দিয়ে দেয়। চুলগুলো ব্রাশ করে বিনুনি করে দেয়। সব কিছু করা শেষ করে নিজের গায়ে টি শার্ট জড়ায়। নিজে গিয়ে মায়ের জন্য খাবার নিয়ে আসে। আবার মায়ের সামনে বসে নিজের হাতে খাইয়ে দেয়। মায়ের জোড়াজড়িতে নিজেও খায় অল্প। খাওয়া শেষে আলফির সাথে নিচে নেমে আসে মায়া। আজ আলতাফ মাহমুদ আর রাহানাফ মাহমুদ অফিসে যাননি। মাহির একাই গেছে অফিসে। লাঞ্চের পর মাহিরও ফিরে আসবে। নিচে এসে সোফায় বসে। আলফি প্লেট রেখে এসে নিজেও বসে সোফায়। নাহার বেগম এটা সেটা জিজ্ঞেস করছেন মায়াকে। মাহিদ মান্তাসাকে কোলে করে নিয়ে এসে বসে আলফির পাশে। মান্তাসা আলফির কোলে এসে ওর গলা জড়িয়ে ধরে মুখের দিকে তাকিয়ে বলে, তো আপু, বলো আম্মু। আজকে আমার ভাইয়া আর বোনও হবে। হ্যাঁ, কখন হবে? হসপিটালে যাওয়ার পর। তাহলে চলো। কোথায়? হসপিটাল। আর একটু পর যাব। আমি কোলে নিব। কোলে নিতে পারবে তুমি? সত্যি আছে আমার? শক্তি আছে, তাহলে আমাকে কোলে নাও। তুমি বলো। কোথায় বড়? আমি এখনো অনেক ছোট। না, তুমি বলো। আম্মা, খিদে পেয়েছে। খিদে পেয়েছে তোমার? হ্যাঁ। কি খাবে? মাহিদ বলে। মাহিদের কথা শুনে সোফায় বসে থাকা সকলে ওর দিকে তাকায়। মান্তাসা নিজের গায়ে থাকা টি শার্ট উঁচু করে তুলে আলফিকে বলে, আব্বু নাও, কাও, কান্না করো না। মান্তাসার কথা শুনে হো হো করে হেসে ওঠে আলফির সাথে বাকি সবাই। মান্তাসা ছোট ছোট করে আলফি সহ বাকিদের দিকে তাকাচ্ছে। এভাবে হাসছে কেন সবাই? মান্তাসা আবার বলে, কাঁদতো না কেন, কাও। মাহিদ হাসতে হাসতে ঠাস করে সোফা থেকে নিচে পড়ে যায়। তবু ওর হাসি বন্ধ হয় না। হাসতে হাসতে আলফির পেটে খিল ধরে যাচ্ছে। দুপুরের খাবার খেয়ে মায়া আর আলফি রুমে আসে তৈরি হওয়ার জন্য। একটু পরে হসপিটালের উদ্দেশ্যে বের হবে সবাই। একটা ব্যাগের ভেতর মায়ের জামা কাপড় সহ আরও প্রয়োজনীয় সব কিছু ভরে নেয় আলফি। মায়া ফ্রেশ হয়ে এসে বেডে বসে। আলফি ড্রেস চেঞ্জ করে প্যান্ট শার্ট পরে নেয়। মায়া আর কি তৈরি হবে?
আলফি মায়ের চুলগুলো আবার খুলে ব্রাশ করে বেঁধে দেয়। মায়া আলফির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঝরঝর করে কেঁদে দেয়। সযত্নে মায়াকে বুকে আগলে নেয় আলফি। পিঠে হাত বুলিয়ে মাথায় চুমু খেয়ে বলে, আল্লাহর রহমতে কিচ্ছু হবে না ইনশাল্লাহ, সাহস রাখো। যদি আমি থামিয়ে দেয় আলফি। মায়াকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হবে না তোমাদের ইনশাল্লাহ। মায়া শক্ত করে আলফির কোমর জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি অনেক বছর বাঁচতে চাই তোমার সাথে। আলফি মায়ের মাথায় আবার চুমুকে আদর করে বলে, হ্যাঁ, আমরা একসাথে বাঁচবো তো অনেক বছর। মায়া আবার কাঁদতে কাঁদতে বলে, আমি আরো শত শত রাত তোমার বুকে মাথা রেখে শান্তিতে নিশ্চিন্তে ঘুমোতে চাই। শত শত ভোর দেখতে চাই তোমার সাথে। তোমার বাহু বন্ধনে আবদ্ধ হয়ে শত শত ভোরে ঘুম থেকে জাগতে চাই। আমি চাই তোমার ভালোবাসার উষ্ণতায় ঘুম ভাঙুক। আমি তোমার হাত ধরে বৃদ্ধ হতে চাই। তোমার আদর যত্ন আর ভালোবাসা আরো অনেক বছর পেতে চাই। আমাদের সন্তানদের নিয়ে হাসি খুশি আর শান্তিতে ভরা একটা সুন্দর সংসার করতে চাই। আলফি শক্ত করে ধরে রাখে মায়াকে, ধরা গলায় বলে, তোমার সব ইচ্ছা চাওয়া পূরণ হবে ইনশাল্লাহ। আমি অনন্তকাল তোমার সাথে থাকবো। আমরা একসাথে আরো অনেক বছর বাঁচবো। মায়া আলফির বুক থেকে মুখ তুলে তাকায়। আলফি মায়ের চোখ গাল মুছিয়ে দেয়। দুই হাতে মায়ের মুখ আগলে ধরে সারা মুখে অসংখ্য চুমু খায়। আবার জড়িয়ে ধরে বলে, চলো, সবাই অপেক্ষা করছে। হসপিটালের করিডোরে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে আলভি। তাকিয়ে আছে ওটির দিকে। বিকেল সন্ধ্যা গড়িয়ে এখন রাত 9টা। বাড়ির সবাই হসপিটালে এসেছে। সকলেই আল্লাহর কাছে দোয়া চাইছে মায়া আর বেবিদের জন্য। এমনিতেই শীতল প্রকৃতি, তার মধ্যে আবার মাথার উপর ভো ভো করে ঘুরছে বড় একটা সিলিং ফ্যান। তবুও দৌড় দৌড় করে ঘামছে আলভি। ওর কপাল ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। হাত পা কাঁপছে, থেকে থেকে শ্বাস বন্ধ হয়ে আসছে। মায়ের পেন ওঠার পর থেকেই ফর্সা চেহারা লাল হয়ে গেছে। চোখ দুটো পানিতে টইটুম্বুর আর লাল হয়ে আছে। একটু পরপর চোখে পানি গড়িয়ে পড়ছে আর আলফিটা মুছে নিচ্ছে, আবার পড়ছে। মাহির আর মাহিদ আলফিকে সাহস যোগায়। একটু সময় পরেই দুজন নার্স বেবিদের কোলে নিয়ে ওটি থেকে বেরিয়ে আসে। বাড়ির সবাই ঘিরে ধরে নার্স দুজনকে। আলফি বেবিদের দিকে তাকায়। সাদা ধবধবে ফর্সা চেহারা, লাল টকটকে ঠোঁট জোড়া, ছোট ছোট চোখ জোড়া দুনিয়া আর নিজের পরিবার দেখছে। বেবিদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আলফির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নার্স দুজন নিজে থেকে জানায় একজন ছেলে একজন মেয়ে হয়েছে। আলফি কাঁপা কাঁপা গলায় মায়ের কথা জিজ্ঞেস করতেই নার্স জানায় মায়া ঠিক আছে। অপারেশন শেষ হলে কেবিনে শিফট করা হবে। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, তোমার ছেলে মেয়েকে তুমি প্রথমে কোলে নাও। আলফি বাবার মুখের দিকে তাকিয়ে আবার ছেলে মেয়ের দিকে তাকায়। কাঁপা কাঁপা হাতে ছেলে মেয়েকে কোলে তুলে নেয় একসাথেই। নিজের বাহুতে চোখ মুছলেও লাভ হয় না, আবার পানি গড়িয়ে পড়ে। চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। উপস্থিত সবাই তাকিয়েছে তিনজনের দিকে। আলফি চোখ তুলে বাবার মুখের দিকে তাকায়। আলতাফ মাহমুদ ছেলের চোখের পানি দেখে হেসে বলেন, এবার আবার খুশিতে অজ্ঞান হয়ে যেও না। এখন কিন্তু তোমার ছেলে মেয়ে কোলে আছে, ওরা ব্যথা পাবে। আলতাফ মাহমুদের কথা শুনে সবাই হাসে, কিন্তু আলফি হাসতে পারে না। বাবা মায়ের দিকে আগে একটু অপরাধীর ন্যায় মাথা নিচু করে জড়ানো গলায় বলে, আমাকে তোমরা মাফ করে দিও আব্বু আম্মু। আমি তোমাদের সাথে অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি। তোমাদের সন্তানকে তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলাম। আলতাফ মাহমুদ ছেলের বাহুতে চাপড় মেরে বলেন, বাবা হওয়ার পর বুঝতে পেরেছো তাহলে? আলফি বাবার মুখের দিকে তাকিয়ে বলে, সরি আব্বু। আর সরি বলতে হবে না, তুমি আমাদের একমাত্র সন্তান। তোমার উপর আমার কখনোই রাগ থাকতে পারে না। আমাদের দোয়ার আর ভালোবাসা সবসময় তোমার আছে। এখন মন খুলে হাসো। মায়াকে কেবিনে শিফট করা হয়েছে। নার্স কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আলফি কেবিনে প্রবেশ করে। মায়া ডোরের দিকে তাকিয়ে আছে। আলফিকে দেখে আবার হাসে। আলফি দ্রুত পায়ে এসে মায়ের পাশে দাঁড়ায়। মায়ের মাথায় হাত বুলিয়ে সারা মুখে অসংখ্য চুমু খায়। মায়ের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, এখন কেমন লাগছে? মায়া আলফি চোখে চোখ রেখে বলে, ভালো। তুমি ঠিক আছো? চোখ মুখ এমন করে রেখেছো কেন? কি হয়েছে তোমার? আলফি মায়ের বাম হাতটা মুঠো করে ধরে বলে, আর বেবি নেওয়ার প্রয়োজন নেই,
ছেলে মেয়ে দুজন হয়েছে, এখানেই সমাপ্তি। কেন? তুমি না বলেছিলে 10-12টা নাতি নাতনি উপহার দেবে আব্বুকে? ওই কথা এমনি বলেছিলাম, কিন্তু এখন সিরিয়াস হয়ে বলছি। আর একটাও না। এত টেনশন প্রেশার আর নিতে পারবো না, সোজা উপরে চলে যাব। আলভির কথা শুনে মায়া মুচকি হাসে। বাড়িতে থাকতে থাকতে আলভি মায়াকে সাহস জোগালেও হসপিটালে আসার পর থেকে আলভি নিজেই ভয়ে কেমন যেন করছিল। হাত পা কাঁপছিল, একটু পরপর চোখ মুছছিল। এই সময়টাতে এত ভয়ের টেনশন লাগে যা ভাষায় প্রকাশ করার মতন না। বেবিদের মায়ের কাছে নিয়ে আসা হয়, ছেলে মেয়েকে দেখে একটু পরপর আলভির চোখ ভিজে উঠছে। এখন পুরোপুরি ফিল করতে পারছে ওর বাবা মাকে কতটা কষ্ট দিয়েছে, আর কাউকে কখনো কষ্ট পেতে দেবে না। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে সবাইকে হ্যাপি রাখার। সিজারের 3 দিন পরে মায়াকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। 7 দিনের দিন আকিকা করে ছেলে মেয়ে দুজনের নাম রাখা হয়েছে। ছেলের নাম অভি আহমেদ, মেয়ের নাম আইভি মুমতাহিনা। মায়া এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে, বেবিরা সেরকম জ্বালাতন করে না। আলভি স্টাডি রুমে বসে ভিডিও কনফারেন্সে মিটিং করছিল। মিটিং শেষ হতেই ল্যাপটপ চার্জে লাগিয়ে বেডরুমে ফিরে আসে। এখন বিকেল 3টা। মায়া আর বেবিরা ঘুমিয়ে আছে। 2টোর পরপর 3জন ঘুমিয়েছে, এখনও ওঠেনি। আলভিকে ফিরে আসতে দেখে ঐশী রহমান রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যান। এতক্ষণ নাতি নাতনিকে পাহারা দিচ্ছিলেন, কেউ যদি ঘুম থেকে উঠে কান্নাকাটি করে তাই। ঐশী রহমান বেরিয়ে যেতেই আলভি বেডের উপর ঝুঁকে পড়ে মায়ের কপালে চুমো খায়। তারপর ছেলে মেয়ের আলভির কাছে 3জনই ভীষণ আদুরে, ইচ্ছে করে সব সময় 3জনকে বুকে জড়িয়ে ধরে বসে থাকতে চুমু খেতে। আলভির পুরো দুনিয়া এখন এই বাড়ির ভেতরে। আলভি আবার চুমু খেতে মায়া চোখ মেলে তাকায়। ঘুম ঘুম চোখে আলভিকে দেখে হেসে বলে, কি হয়েছে? কিছু না। আসো ঘুমাও। আলভি মায়ের পাশে শুয়ে মায়াকে বুকে আগলে নেয়। মায়া আলভির বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে যায়। দুজনের আলিঙ্গন আর নীরবতার মাঝে আলভি কেঁদে ওঠে। মায়া আলভির বুক থেকে মুখ তুলে তাকায়। আলভি মেয়ের দিকে তাকিয়ে বলে, আম্মা, আপনি আর ঘুম থেকে ওঠার সময় পেলেন না? মাত্র বউটাকে একটু ধরেছিলাম। আমি যখনই বউটাকে একটু ছুঁই, আপনি তখনই এমন করেন। আপনার ভাইটাও এমন করে। দুজনে সে বউটাকে ছিনিয়ে নিয়েছেন আমারও, অথচ আমি কাছে পাই না। মায়া হাসতে হাসতে মেয়ের দিকে ফিরে মেয়েকে বুকে টেনে এনে খেতে দেয়। আলভি পেছন থেকে মায়া আর মেয়ে দুজনকে জড়িয়ে ধরে একসাথে। ছেলেটা দূরে পড়ে গেছে, ঘুমিয়ে আছে, তাই ডিস্টার্ব করে না আলফি। বউ আর মেয়েকে জড়িয়ে ধরে চুপ করে থাকে। সময় থেমে থাকে না, সময় আগায় নিজ গতিতে পেরিয়ে গেছে অনেকগুলো দিন। কিছুদিন আগে মাহিদের মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে। রেজাল্ট বের হতে অনেক দেরি। বাবা ভাইয়ের সাথে নিয়মিত অফিসে যাওয়া আসা শুরু করেছে এখন। গত রাত থেকে মাহিদের মন বিষণ্ণ হয়ে আছে। হাসি খুশি ছেলেটার হাসছে না গতকাল রাত থেকে। কারোর সাথে কোনো কথা বলছে না, নিজের রুম থেকেও বের হচ্ছে না। রুমে একা একা থাকে আর চোখের পানি ফেলে একটু পরপর। বেচারা নিজের পরিস্থিতির অবস্থা কাউকে বোঝাতে পারছে না। বাড়ির কেউ ওকে বুঝতেই চাইছে না। বড় ভাই দুইটাও কেমন করে রয়েছে, সব কিছু জানার পরেও বাপ চাচাকে বোঝাচ্ছে না। মাহিদের এখন ইচ্ছে করছে গলায় দড়ি দিতে। ওর ফোন ল্যাপটপও নিয়ে গেছে ওর বাপ। বাড়ির বাহিরেও বের হতে দিচ্ছে না ওকে। মেয়েদের মতন বাড়ির ভেতর বন্দি করে রেখেছে ওকে। এখন দুপুর 2:30 বাজে। মাহির আসে মাহিদের রুমে। মাহিদ বেডে বসে জানালার দিকে তাকিয়ে আছে উদাস মনে। এখন আর চোখ বেয়ে পানি পড়ছে না, কেমন যেন হয়ে বসে আছে। মাহির এসে ভাইয়ের পাশে দাঁড়ায়। মাহির তাকায় না ভাইয়ের দিকে। মাহির ছোট ভাইয়ের কাঁধের উপর হাত রেখে বলে, রেডি না হয়ে এখনো বসে আছিস কেন তুই? আমাদের বের হতে হবে একটু পর। মাহিদ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, ও শুনছে না আমার কথা? কিছু বললে উল্টো আমার উপর রাগ দেখায়। মেয়ে দেখতে যাচ্ছি শুধুমাত্র, দেখতে গেলে তো বিয়ে হয়ে যাচ্ছে না। হয়ে গেলে করে নিবি, বসে না থেকে রেডি হ। আব্বু আমার রাগারাগি করবে। ভাগ্য যেখানে আছে সেখানেই হবে। আব্বুকে গিয়ে বলে ভাবে, নিচে গিয়ে চা। তুই যদি আমার ছেলে হতি তাহলে তোর সব চাওয়া আমি পূরণ করতাম। তুই তো আমার ছেলে না, তুই আমার ভাই। আব্বু না থাকলে একটা কথা ছিল, এখন তো আব্বু আছে, আমি আব্বুর কথার উপর কিছু করতে পারবো না। মাহির ভাইয়ের 2 হাত মুঠো করে ধরে করুণ স্বরে বলে। মাহির ভাইয়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, উল্টো পাল্টা কথা বলবি তো এক চড়ে তোর সব দাঁত ফেলে দেবো। রেডি হ তাড়াতাড়ি, বিকেল হয়ে যাচ্ছে। মাহিদকে টেনে তুলে দাঁড় করায়। আলমারি থেকে নিজেই ড্রেস বের করে হাতে ধরিয়ে দিয়ে অশ্রমে ঠেলে ঢুকিয়ে দেয়। গলা ছেড়ে বলে, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবি।
মাহিদ কিছু না বলে চুপ হয়ে থাকে। মাহির বেরিয়ে যায় নিজে তৈরি হওয়ার জন্য। আলভি মেয়েকে আগে তৈরি করাতে শুরু করে। জামা পরিয়ে মেয়ের চুলগুলোতে দুটো ছুটি করে বেঁধে ক্লিপ লাগিয়ে দেয়। বেডের উপর দাঁড় করিয়ে তাকায় ছোট্ট একটি মিষ্টি মায়াবী পরীর দিকে। নিষ্পাপ চেহারায় বাবার মুখের দিকে তাকিয়ে হাসছে মায়াবী আইভি। বউ বাচ্চাদের দেখলেই আলভির দুনিয়া শান্ত হয়ে যায়, সবকিছু ভালো লাগে। পুরো দুনিয়ায় সুখ শান্তি এখন ওর দুয়ারে। মেয়েকে বসিয়ে রেখে ছেলেকে রেডি করিয়ে দেয়। চুলগুলো সেট করে সানগ্লাস পরিয়ে দিয়ে বলে, চুপচাপ বসে থাকবে, এক চুলও নড়বে না এখান থেকে। অভি মাথা নাড়ায়, নড়বে না এখান থেকে। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ড্রেস চেঞ্জ করে। মায়া এসে আলভির সামনে উল্টো ঘুরে দাঁড়ায়। আলভি জামার ফিতে বেঁধে দিয়ে চুলগুলো ব্রাশ করে বেঁধে দেয় সে আগের মতো। আগে এক মায়াকে সামলাতো, এখন 3 জনকে সামলায়। মায়া বোরকা হিজাব পরতে পরতে আলভি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেয়। রেডি হয়ে 4 জন রুম থেকে বেরিয়ে আসে। আলভি 2 হাতে ছেলে মেয়ে 2 হাত ধরে রেখেছে। ছেলে মেয়ের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে হেঁটে নিচে নেমে আসে। দাদা নানাকে দেখে 2 জন গুটি গুটি পায়ে প্রায় দৌড়ে যায়। সবাই এসে উপস্থিত ড্রয়িং রুমে, শুধু মাহিদ বাদে। আহনাব মাহমুদ গলা ছেড়ে ডেকে বলেন, নিচে আসবে নাকি? দেরি হয়ে যাচ্ছে তো। নিচে নেমে আসে মাহিদ, চোখ মুখ থমথমে, মলিন বিষণ্ণ। অন্যদিনের মতন অত বেশি হ্যান্ডসাম লাগছে না আজকে। মলিন বিষণ্ণ চেহারা অর্ধেক হ্যান্ডসামনেস গায়েব করে দিয়েছে। 2 নাতনিকে কোলে নিয়ে 2 ভাই আগে আগে বেরিয়ে যান বাড়ি থেকে। অভি বেশি একটা করে উঠতে চায় না, ও সবসময় সকলের সাথে হেঁটে হেঁটে যায়। আস্তে আস্তে সবাই বেরিয়ে যায় বাড়ি থেকে। বাড়ির ভেতর এখনও 3 ভাই রয়েছে। মাহিদ বাড়ি থেকে বের হতে চাচ্ছে না। 2 ভাই ওর 2 হাত টেনে ধরে নিয়ে যেতে থাকে। মাহিদ 2 জনকে বলে, আলফি বলে, তোকে প্রথমেই তো বলা হয়েছিল এই বাড়ির সবাই প্রেম বিদ্বেষী, যে যার সাথে প্রেম করবে তার সাথে বিয়ে হবে না জীবনেও। আমার সাথে করা হয়েছিল, তখনই তোর বুঝে নেওয়া উচিত ছিল। এখন চুপচাপ চল, মেয়েটা সুন্দরী আছে, দেখলেই তোর মন পরিবর্তন হয়ে যাবে। আমরা কিছু করছি না, তোর বাপ চাচা করছে, মানে আমার মির্জাফর বাপ আর শ্বশুর। মাহির আলফির মুখের দিকে তাকিয়ে বলে, তুই এখনো চাচ্চুকে কোনো মির্জাফর বলিস? তোমার বোনকে এখনো মাঝে মধ্যে আমার মির্জাফর বাপ কুবুদ্ধি দেয়। দোষটা তোরই। যতই দোষ করি তাই বলে সে আমার বউকে কুবুদ্ধি দেবে? আমার বোনটা তো সরল সোজা, তাই। সরল সোজা? সিরিয়াসলি? তোমার বোনের ভয়ে মাঝে মধ্যে আমার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়ে যায়। যেভাবে ভয় দেখায় তোমার বোন, সচক্ষে না দেখলে বিশ্বাস করবে না। অমন ভয় সব বোনই দেখায়। আমার বোন তোমার বোন বলে কোনো কথা না। কথা বলতে বলতে মাহিদকে টানতে টানতে বাড়ির বাহিরে বেরিয়ে আসে 3 জন। আহনাব মাহমুদ গাড়ির ভেতর থেকে মাথা বের করে বলেন, আজকে কি বাড়ি ফেরার ইচ্ছে আছে নাকি ঘর যাবাই থাকবি? মাহিদ গাড়িতে উঠে বসতে বসতে বলে, আলফি বলে, এই কারণেই প্রেম করা হারাম। হারামে প্রথমে খুব সুখ শান্তি আনন্দ থাকে, কিন্তু পরে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। হারামে জড়ানোর শিক্ষা পাচ্ছিস তো এখন। তোর কি আরও প্রেম করার ইচ্ছে ছিল? মাহির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। পেছনের সিটে সানজিদা, মান্তাসা, নাহার বেগম আর মায়া আক্তার বসেছে। ড্রাইভিং সিটে মাহির আর ওর পাশে মাহিদ। সামনের গাড়িতে আলতাফ মাহমুদ, আহনাব মাহমুদ, মেহবুবা মেহের, ঐশী রহমান আর অভি আইভি। আলভির ব্ল্যাক মার্সিডিজ গাড়িতে শুধু মায়া আর আলভি, ওদের সাথে আর কেউ নেই। পরপর বাড়ির গেট পেরিয়ে 3টা গাড়ি বেরিয়ে যায় গন্তব্যের দিকে। মাহিদ বিষণ্ণ মনে চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে আছে। বাপকে এতবার করে বলল অন্য কাউকে বিয়ে করবে না, লীনাকে ভালোবাসে, ওকেই বিয়ে করবে। বাপের কাছে আর কোনো দিন কিছু চাইবে না, শুধু লীনাকে চায়। কিন্তু ওর বাপ ওর কোনো কথা শুনল না, ধরে বেঁধে অন্য জায়গায় মেয়ে দেখাতে নিয়ে যাচ্ছে। লীনা কি করছে কে জানে। গত রাত থেকে লীনার সাথে যোগাযোগ করতে পারেনি একবারের জন্যেও। গন্তব্যে এসে পৌঁছায় 3টা গাড়ি। বাড়ির দিকে তাকাতে মাহিদ এর চোখ দুটো বড় বড় হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়। ভাবনায় এতই মগ্ন ছিল যে গাড়ি কোন দিকে দিয়ে কোথায় এসেছে খেয়ালই করেনি। অবাক চোখে বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। মাহির মিটিমিটি হাসছে। গাড়ির ভেতরে উড়ে এসে মাহিরকে জড়িয়ে ধরে মাহিদ। একটু পর ছেড়ে দিতে মাহির হেসে বলে, সারপ্রাইজটা কেমন ছিল? নাম এখন।
মাহিদ নিজেকে স্বাভাবিক করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। বাড়ির সবাই মিটিমিটি হাসছে। লজ্জা পেয়ে আলফির পেছনে এসে দাঁড়ায়, নিজেকে আড়াল করে। রাতে কি হাঙ্গামাটাই না করেছিল বাড়িতে, চিৎকার চেঁচামেচি করে না পেরে শেষে বাপের পা জড়িয়ে ধরে বলেছিল লীনাকে বিয়ে করবে। লীনাকে যেন এনে দেয়। আহনাফ মাহমুদের কাট গলস্বর ছিল। আমি আমার পছন্দের মেয়েকে তোর বউ করে আনবো। তোর পছন্দে বা অন্য কারোর পছন্দে এই বাড়ির বউ হবে না। আমি যাকে পছন্দ করেছি তাকেই বিয়ে করতে হবে তোর। এটাই ফাইনাল। ফোন ল্যাপটপ সব রাতেই নিয়ে নিয়েছিলেন। বেচারা সারা রাত ঘুমোতে পারেনি। আলফি মাহিদকে পেছন থেকে টেনে বের করার চেষ্টা করে বলে, বাচ্চাদের মতো পেছনে লুকাচ্ছিস কেন? বের হ। তোকে শিক্ষা দেওয়ার জন্য শ্বশুরের প্ল্যান এটা। জীবনে অনেক উড়েছ, একবার তো মুখ থুবড়ে পড়া উচিত। রং তামাশা তো কম করনি জীবনে। এখন ভেতরে চলো। বাড়ির ভেতর প্রবেশ করে সবাই। কুশল বিনিময় শেষে সকলকে সোফায় বসতে দেওয়া হয়। আগে থেকেই তো সকলের সাথে সকলে পরিচিত, এখন আর আলাদা করে কি পরিচিত হবে? আলফি লীনার কথা শ্বশুরকে জানিয়েছিলেন প্রথম। লীনার বাবা, দাদা, চাচা সবাইকেই চেনেন। আহনাফ মাহমুদ লীনার বাবার সাথে বেশ সখ্যতাও আছে বিজনেসের সূত্রে। ছেলে মেয়েকে না জানিয়ে দুই পরিবার সব কিছু ঠিক করে রাখে। খাওয়া দাওয়া শেষ হলে সবাই আবার সোফায় বসে। লীনাকে নিয়ে আসে ওর ভাবি। লীনার পরনে মেরুন রঙের শাড়ি, লম্বা ঘোমটা টেনে ধীর পায়ে এগিয়ে আসছে। মাহিদ বার কয়েক ঘাড় ঘুরিয়ে লীনার দিকে তাকায়। সকলের সামনে সোফায় লীনাকে বসানো হয়। লীনার ঘোমটা সরিয়ে দেয় ওর ভাবি। লীনা চোখ তুলে তাকায় না, ওর চেহারা বিষণ্ণ। পুরো দুনিয়ার দুঃখ কষ্ট অন্ধকার ওর চেহারায় ছেয়ে আছে। ছেলেকে দেখার জন্য লীনাকে বারবার তাকাতে বললেও লীনা তাকায় না। ওর দৃষ্টি নিচের দিকে স্থির হয়ে আছে। লীনার ভাবি লীনার মাথা জোর করে উঁচু করে ধরে। লীনা এক পলক চোখ তুলে তাকায়, দৃষ্টি নামিয়ে নিলেও ন্যানো সেকেন্ডের মধ্যে আবার তাকায়। এবার চোখের পলক ফেলতেই ভুলে যায়। ফ্যাল করে তাকিয়ে থাকে সামনে বসে থাকা সুঠাম দেহের তাগড়া যুবকের দিকে। মাহিদ বুঝতে পারে ওর মতো লীনাও কিছু জানতো না। লীনাও ভেবেছিল অন্য কেউ এসেছে ওকে বউ করে নেয়ার জন্য। তাকিয়ে থাকতে থাকতে দুই হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে উঠছে লীনা। হকচকে যায় সবাই। লীনাকে ওর ভাবি নিচের একটা রুমে নিয়ে আসে। ভাবি রুম থেকে বের হতেই রুমে প্রবেশ করে মাহিদ। লীনা মাহিদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবারও শব্দ করে কেঁদে ওঠে। বেড থেকে উঠে দাঁড়িয়ে মাহিদকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার সাথে আর দেখা হবে না। তোমার সাথে যোগাযোগ করার সব রাস্তা আব্বু আর ভাইয়া রাতেই বন্ধ করে দিয়েছিল। আমি রাতে সুইসাইড করতে নিয়েছিলাম। তারপর ভাবলাম কোনো একটা সুযোগ যদি পাই তোমাকে পাওয়ার, তাই পিছিয়ে যাই। ভাগ্যিস শয়তানের প্রয়োজনে অমন পাপ কাজ করিনি। তোমাকে না পাওয়ার আফসোস অনন্তকাল থেকে যেত আমার মনে। তোমাকে ছাড়া থাকতে পারবো না মাহিদ। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। সবাইকে রেখে সন্ধ্যার আগে আগে মায়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে আলফি। মায়াকে নিয়ে যাবে এখন লং ড্রাইভে। বাচ্চাদের বাবা মায়ের কাছে রেখে এসেছে। ফিডার খাই ঘুম পাড়িয়ে রাখবে দুজনকে। একবার ঘুমিয়ে গেলে সারা রাত আর ঘুম থেকে উঠবে না দুজনের একজনও। 1 মাস পর মাহিদ আর লিনার বিয়ে। আজকে আকদ সম্পন্ন করা হয়েছে দুজনের। ব্ল্যাক মার্সিডিজ ছুটে চলেছে নিজ গতিতে। চারদিকে অন্ধকারে তলিয়ে গেছে ধীরে ধীরে। পূর্ণিমার চাঁদের আলো ছড়িয়ে পড়েছে ধরণীর বুকে। নিরিবিলি রাস্তার পাশে গাড়ি দাঁড় করায় আলফি। গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে দুজনেই। শীতল বাতাস বইছে। শীতল বাতাসে অন্তর শীতল হয়ে যাচ্ছে। পাশাপাশি দাঁড়ায় দুজন গাড়ির সাথে ঠেস দিয়ে। আলফি এক হাতে মাইকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। নিরিবিলি শান্ত পরিবেশ, জ্যোৎস্নার আলোর সাথে প্রিয় মানুষ। এক অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছে এখন। আলফি মায়ের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, অনেকগুলো দিন পর এমন একটা রাত পেলাম, তাই না? হুম, কেমন লাগছে তোমার? দারুণ। আমি তোমাকে ভালো রাখতে পেরেছি? মায়া হাসে। আলফির 2 গালে হাত রেখে বলে, শুধু ভালো রাখোনি, অনেক ভালো রেখেছো। ততটা ভালো যতটা আমি স্বপ্নেও ভাবিনি। আলফি মায়াকে জড়িয়ে ধরে বলে, আর কি চাও আমার কাছে? আমি চাই আরো শত শত রাত তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়তে। চাই প্রতিটি ভোর তোমার সাথে দেখা হোক, তোমার উষ্ণ বাহুতে জড়িয়ে নতুন দিনের শুরু করতে। তোমার কণ্ঠের মিষ্টি ডাক দিয়ে ঘুম ভাঙুক আমার, আর তোমার ভালোবাসার ছোঁয়ায় ভরে উঠুক আমার প্রতিটি সকাল। আমি চাই তোমার হাত শক্ত করে ধরে জীবনের প্রতিটি পথ হাঁটতে।
একসাথে বার্ধক্যের দিকে এগিয়ে যেতে। তোমার চোখের কোণে ভাঁজ পড়ুক আর সেখানেও ভালোবাসা লুকিয়ে থাকুক। আমি চাই তোমার আদর, যত্ন আর অশেষ ভালোবাসায় আরো অনেক বছর ডুবে থাকতে। আমাদের ছোট্ট সংসারটাকে হাসি আনন্দে ভরে তুলতে চাই। আমাদের সন্তানদের নিয়ে স্বপ্ন বুনতে চাই। তাদের হাসিতে আমাদের পৃথিবীকে রঙিন করতে চাই। প্রতিটি উৎসব, প্রতিটি আনন্দের মুহূর্তে তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে চাই, যাতে পৃথিবী যত কঠিনই হোক আমরা একসাথে সবকিছু জয় করতে পারি। আমি চাই তোমার হৃদয়ে আমার জন্য ভালোবাসা কখনো ফুরিয়ে না যাক। আমি চাই আমরা একে অপরের সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকি, যতদিন পৃথিবী আছে, যতদিন ভালোবাসা আছে আর যতদিন আমরা আছি। আমার মনে হয় আমি এখনো তোমাকে পুরোপুরি ভালো রাখতে পারিনি, কমতি রয়ে গেছে এখনো। কোনো কমতি নেই, তুমি বেস্ট, তুমি অসাধারণ, তুমি কোটিতে একজন। অনেক বেশি ভালো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করলে তোমার মতো পুরুষকে কেউ জীবনসঙ্গী হিসেবে পাবে না। সেই অনেক বেশি ভাগ্য নিয়ে জন্মানো মেয়েদের মধ্যে আমি একজন। আমার মনে হয় আমি তোমাকে ভালো রাখতে পারিনি, আমার মধ্যেই কমতি আছে। মায়ের মুখটা বুকে চেপে ধরে আলফি, তারপর বলে, তোমার মধ্যে কোনো কমতি নেই, তুমি পরিপূর্ণ একজন নারী, আমার মায়াপুরী।